হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের থেকে আমরা টপিক ওয়াইজ গ্রামারের ক্লাস স্টার্ট করছি। প্রথমেই আমরা গ্রামারের ক্লাস স্টার্ট করব টেন্স দিয়ে। টেন্স দিয়ে কেন? কারণ একজন আমাকে বলেছিল টেন্স দিয়ে স্টার্ট করতে, তাছাড়াও আমি ভাবলাম টেন্স দিয়ে স্টার্ট করা যাক, বিকজ টেন্স হচ্ছে ভীষণ একটা মেজর টপিক আমাদের যে কোনো এক্সামের জন্যই। তো তোমরা যদি যে কোনো এক্সামেরই কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করো, দেখতে পাবে যে টেন্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। টেন্স থেকে একটা নয়, কখনো কখনো যেখানে 30 বা 25 নাম্বারের ইংলিশ, সেখানে কিন্তু 4-5টা কোয়েশ্চেনও কখনো কখনো টেন্স থেকে আসে। তাই যেহেতু টেন্স একটা ভীষণ মেজর টপিক, তাই আমরা টেন্স দিয়ে স্টার্ট করছি। এখানে তোমরা যে যে সেশনগুলো পাবে, প্রত্যেকটা সেশনের পিডিএফ পেয়ে যাবে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে। তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখো, এখানে যে টেন্সের ওপর ভিডিওগুলো পাবে বা টোটাল গ্রামারটা তোমরা কিন্তু এখানে পাবে। তো এই গ্রামারের সাথে সাথে তোমরা ডেলি ভোকাবের ক্লাস পাচ্ছ লার্নিং অরাতে। দেখো, সামনে ডাব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে, তো ডাব্লিউবিপি কেপি এক্সামকে টার্গেট করেই আমরা এখানে প্রথমে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামারটা কভার করব, তার সাথে সাথে ডেলি যে ভোকাবটা সেটাও আমরা কভার করব। তোমাদের কিন্তু ডেলি লার্নিং করার সাথে যুক্ত থাকতে হবে। প্রত্যেক দিন তোমরা ভোকাবের 10-15 মিনিটসের করে একটা একটা ক্লাস পাচ্ছ, সেইগুলো দেখো, তাহলে তোমাদের যেরকম একদিকে ভোকাবটা রেডি হয়ে যাবে, তোমরা এখানে ঠিক সেই রকমভাবে উইকলি 3টে করে ক্লাস পাবে। গ্রামারের টপিকটা কভার হবে সেখানে, আর তার সাথে সাথে উইকলি তোমরা 3 গ্রামারের ওপর প্র্যাকটিস সেট পাবে, যাতে করে তোমাদের কিন্তু টোটাল গ্রামারটা একদম রিভিশন হয়ে যায়। কারণ আমরা জানি, আমরা যদি শুধু থিওরি পড়ে যাই, সেটা দিয়ে কিন্তু আমরা এক্সামে কখনোই অ্যাকিউরেটলি আনসার করে আসতে পারবো না। তাহলে আমাদের প্র্যাকটিসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট টপিক পড়ার সাথে সাথে। তাই আমরা সপ্তাহে 3 দিন গ্রামার টপিক ওয়াইজ পড়বো, আর 3 দিন গ্রামারের ওপর প্র্যাকটিস, আর ডেলি ভোকাব আমরা প্র্যাকটিস করব। তো এইভাবে আমরা কিন্তু এই যে সামনে 2 মাস রয়েছে, মোটামুটি 2 মাসই আমরা ধরতে পারি, তো আমরা পুরো সিলেবাসটা কভার করব। তোমরা লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো। এখানে তোমরা যে যে সেশনগুলো পাচ্ছ, প্রত্যেকটাই তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড সেশন। আচ্ছা, এখানে প্রসঙ্গে বলে রাখি, শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি নয়, তাছাড়াও জেল পুলিশ পঞ্চায়েতের যারা এক্সাম দেবে, বা যারা ডাব্লিউবিসিএসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসির যে এক্সামগুলো যেরকম জিডি, এমটিএস, সিএইচএসএল, স্টেনো, সিপিও, সেই সমস্ত এক্সামের জন্য, তাছাড়াও এএনএম, জিএনএম এক্সাম, বা যারা স্কুল লেভেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, যে অলিম্পিয়াডের এক্সামগুলো হয়, সেই এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেশন হেল্পফুল। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। দেখো, এখানে আমরা আজকে স্টার্ট করব তো টেন্স দিয়ে। তো স্টার্ট করার আগে কিন্তু আমরা 2-1টা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচকে নিয়ে। কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বাদ দিয়ে ইংলিশে কোনো সেন্টেন্সই হতে পারে না। দেখো, পার্টস অফ স্পিচের ওপর একটা বেসিক ক্লাস করানো রয়েছে লার্নিং করাতে। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। তো তোমরা সেই ক্লাসটা দেখে নেবে, যেখান থেকে তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ নিয়ে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবার পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেল ক্লাস আমরা কিন্তু পরবর্তীকালে করব। কারণ ডিটেল ক্লাস করতে হবে। ডিটেল ক্লাস করব কারণ অনেক এক্সামেই, যেরকম যদি আমরা পিএসসির কোশ্চেন দেখি, সেখানেই দেখতে পাবো সেন্টেন্স দিয়ে আমাদের বলছে এটা কি নাউন, এটা কি প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি প্রেপোজিশন। তো ওইটা কিন্তু আমাদের অনেকেরই ভুল হচ্ছে। তো ওইটা যাতে আমাদের ঠিক হয়, তো তার জন্য পার্টস অফ স্পিচের ওপর কিন্তু আমাদের ডিটেল ক্লাস একটা করতে হবে। আর পার্টস অফ স্পিচের বেসিকটা কেন দেখতে হবে? পার্টস অফ স্পিচের বেসিকটা দেখতে হবে এই কারণেই, যাতে আমরা পরবর্তী যে টপিকগুলো, মানে ধরো টেন্স করছি এখন, তারপর টেন্সের পর আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা টপিকই তো কভার করব। তো ওই টপিকগুলোকে কিন্তু ক্লিয়ার করার জন্য ওই পার্টস অফ স্পিচের বেসিক যে ভিডিওটা, ওইটা একটু তোমাদের আমি দেখতে রিকোয়েস্ট করব। বেশিক্ষণের ভিডিও না, একটা ছোট্ট ভিডিও, বাট তোমরা অবশ্যই দেখে নিও। বাট তারপরেও আমি এখানে যেটুকু না বললেই নয়, সেইটুকু আমি তোমাদের এখানে জাস্ট একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। দেখো, পার্টস অফ স্পিচ মানে কি? মানে আমাদের হিউম্যান বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে তো একটা টোটাল হিউম্যান বডি, সম্পূর্ণ হিউম্যান বডি তৈরি হচ্ছে, ঠিক সেই রকম ইংলিশে যে কোনো সেন্টেন্স কয়েকটা পার্ট থাকে। যেরকম ধরো এখানেই রয়েছে রিঙ্কু রাইটস আ লেটার, এখানে দেখো বেশ কয়েকটা পার্ট রয়েছে, রাইট? তো এই যে এই পার্টগুলো না, এক একটা পার্টস অফ স্পিচের অন্তর্গত।
তো আমাদের ইংলিশ গ্রামারে টোটাল 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, যেরকম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন আর কি রয়েছে ইন্টারজেকশন। তো এই যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে এইগুলোকে বাদ দিয়ে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে না কোনো সেন্টেন্স হয় না কোনো কিছু হয়। ইংলিশে তুমি যে কোনো ওয়ার্ড যদি তোলো, যে কোনো সেন্টেন্স তুমি নাও, দেখবে এই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত। ওকে, তো দেখো তাই এখানে কিন্তু পার্টস অফ স্পিচ ভীষণ ইম্পর্টেন্ট। তো এবার তোমাদের অনেকেরই একটা মাথায় কোয়েশ্চেন আসবে বা মনে একটা কোয়েশ্চেন আসবে যে পার্টস অফ স্পিচ যখন এত ইম্পর্টেন্ট আর আপনি বলছেন টেন্সও ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে টেন্সটা কেন নয় ইনক্লুডেড পার্টস অফ স্পিচের মধ্যে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো টেন্সটা পার্টস অফ স্পিচের মধ্যে ইনক্লুডেড নয় এই কারণেই, কারণ টেন্সটা কি, টেন্সটা এই যে এই ভার্বেরই বিভিন্ন ফর্ম যেটা দিয়ে হয় টেন্স, ভার্বের বিভিন্ন ফর্মকে নিয়েই কিন্তু আমরা টেন্স পড়ব বা টেন্স গঠন করব। ভার্বের বিভিন্ন ফর্ম দিয়ে টেন্স হয় কেন? কারণ টেন্সের ডেফিনেশনটা যদি একবার দেখি, কি টেন্স কী করে? টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কি? টাইম অফ অ্যান অ্যাকশন অর্থাৎ টাইম অফ আ ভার্ব, কোনো ভার্ব কোন সময়ে ঘটছে বা কোনো ভার্বের যে স্টেট বা কোনো ইভেন্টের যে স্টেট সেটাকে কে মেনশন করে বা সেটাকে কে তুলে ধরে, সেটাকে তুলে ধরে টেন্স। ওকে, তাহলে যেহেতু ভার্বেরই বিভিন্ন ফর্মগুলোকে নিয়ে টেন্স ডিল করে, তাই কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে টেন্স আর আলাদা করে আমরা বলি না, টেন্সটা কিন্তু এই ভার্বের মধ্যেই নিহিত রয়েছে। ওকে, তাই কিন্তু আমরা টেন্সটা এখানে আলাদা করে আর ধরি না। চলো এবারে আমরা দেখে নেব ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো, সেইগুলো একবার দেখে নিতে হবে। কেন? কারণ দেখো আমরা একটু আগেই বললাম টেন্স কি করে, টেন্স ভার্বের যে বিভিন্ন ফর্ম হয় সেইগুলোকে নিয়ে ডিল করে। তাহলে আমাদের ভার্বের ফর্মগুলো একবার দেখে নিতে হবে। ভার্বের ফর্মটা একবার দেখে নেওয়ার আগে টেন্সের ডেফিনেশনটা তো একটু ক্লিয়ার করতেই হবে আমাদের। দেখো কি রয়েছে, টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন বা টাইম অফ এ ভার্ব অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। আচ্ছা, আমরা যখন ছোটোবেলায় গ্রামার বইয়ে পড়েছি যে টেন্স কি না, টেন্স কোনো ভার্বের সময়কে দেখায়। তাহলে টেন্স ইজ দ্য সেট অফ টাইম অফ আ ভার্ব, মানে ভার্বের যে সময় সেটাকে বোঝায় কে, সেটাকে বোঝায় টেন্স। তাহলে এই স্টেট এটা আবার কেন বলছি? দেখো সময় বলতে আমরা 3 ধরনের সময়কেই বুঝি, যেটা হচ্ছে অতীতকাল, যেটা বর্তমানকাল এবং যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টে সময়কেই বুঝি আমরা টাইম বলতে। কিন্তু সব কাজ কি অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে ঘটছে এরকম কি হয়? কোনো কাজ আবার দেখবে হয়তো অতীতে শুরু হয়েছে কিন্তু চলছে প্রেজেন্ট পর্যন্ত, মানে প্রেজেন্টেও কোনো কাজ কন্টিনিউ হচ্ছে। বা ধরো কোনো কাজ প্রেজেন্টে শুরু হয়ে প্রেজেন্টেই কিন্তু কন্টিনিউ চলছে, এখনও চলছে। ওকে, বা ধরো এমন কোনো কাজ দেখছো ফিউচার টেন্সে, ঠিক আছে, যেটা শুরু হয়ে গেছে প্রেজেন্টে কিন্তু আগামী দিনে সেটা শেষ হবে। তাহলে সেইগুলো কি? তাহলে সেইগুলোকে কি বলবো? সেটাকে আমি না তো পাস্টে বলতে পারছি, যে কাজটা ধরো পাস্টে স্টার্ট হয়ে প্রেজেন্টেও কন্টিনিউ চলছে, তো সেটাকে আমি কি বলবো? পাস্ট বলবো না প্রেজেন্ট বলবো? তাহলে ওই যে আমি যদি বলি ওইটুকু টেন্সের ডেফিনেশন, যে টেন্সটা কি করে, টেন্সটা কোনো ভার্ব বা কোনো অ্যাকশনের টাইমকে বোঝায়, তাহলে সেটা কিন্তু অসম্পূর্ণ ডেফিনেশন অফ টেন্স। তো ওই জন্যই আমাদের এই স্টেট কথাটা এসেছে, যাতে করে ওই স্টেট অর্থাৎ ওই অবস্থানটা ভার্বের বা কোনো ইভেন্টের অবস্থানটাকে আমরা বোঝাতে পারি, ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারি। তার জন্য কিন্তু আমাদের এই স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট এই কথাটা কিন্তু এসেছে। এটা হচ্ছে টেন্সের একটা সম্পূর্ণ ডেফিনেশন। আশা করছি তোমরা টেন্সের ডেফিনেশনটা বুঝতে পেরেছো। চলো এখানে যদি এক্সাম্পলগুলো একটু দেখি। রিঙ্কু রাইটস এ লেটার, এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমানকাল। হি মেট মি ইয়েস্টারডে, এটা রয়েছে পাস্ট টেন্সে। আই শ্যাল গো টুমোরো, এটা রয়েছে ফিউচার টেন্সে। আবার এটা কি রয়েছে, দ্য প্রোগ্রাম ইজ গোয়িং অন নাও, প্রোগ্রামটা এখন চলছে, এটা তো প্রেজেন্ট টেন্সে। কিন্তু প্রেজেন্ট টেন্সের কীরকম পজিশন বা স্টেটটা রয়েছে, এখন যেটা চলছে অর্থাৎ এখন কন্টিনিউ হচ্ছে এরকম বোঝানো হচ্ছে। তো ওই জন্যই কিন্তু আমাদের এই স্টেটটার প্রয়োজন। ওকে, দেখো এবার টেন্সের যে টোটাল 3টে টেন্স তো আমরা সকলেই জানি, যেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু প্রত্যেকটা টেন্সেরই আবার 4টে করে ভাগ আছে, যেরকম ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এই যে ইনডেফিনাইট,
পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলো কি করে, এইগুলো বুঝিয়ে দেয় স্টেটটাকে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এইগুলো তো আমাদের টাইমটাকে বোঝায়। আর এই যে বাকি যে প্রত্যেকটার আমরা 4টে করে ভাগ পাই, এগুলো আমাদের কোনটাকে বোঝায় বলো তো? স্টেট অফ এন অ্যাকশন। এবার পাস্ট টেন্সেরও 4টে ভাগ রয়েছে, প্রেজেন্টেরও 4টে রয়েছে, আর ফিউচার টেন্সেরও 4টে ভাগ রয়েছে। অর্থাৎ আমাদের টোটাল কটা টেন্স? 3 × 4, অর্থাৎ টোটাল আমাদের কিন্তু 12 টেন্সেস রয়েছে। ঠিক আছে, এবার আমরা এক এক করে ইন ডিটেল পড়ব। তাহলে আমরা ইন ডিটেল তো এক এক করে পড়ব। প্রথমেই আমরা পড়ব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ রয়েছে সেগুলোকে আমরা কভার করব। তার আগে যেহেতু আমরা একটু আগেই দেখে এলাম যে টেন্স কি করে, টেন্স কভার করে ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে, বা টেন্স তৈরি হয় বা গঠন হয় কি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে। তো তাহলে ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেটা আমাদের কিন্তু একটু চোখ বুলিয়ে নিতে হবে। দেখো, ভার্বের টোটাল 5টা ফর্ম, অনেকে 3টে ফর্ম বলে, কিন্তু এখানে আমরা 5টা ফর্ম মনে রাখবো, যাতে করে কিন্তু আমাদের পুরো টেন্সটা মনে রাখতে বা পুরো টেন্সটা আমাদের পুরো টেন্সটা আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, ভার্বের 5টা ফর্ম কী কী? V1, V2, V3, V4 এবং V5। V1 মানে কি? V1 মানে হচ্ছে যেটা বেস ফর্ম অফ ভার্ব। ওকে, সেটা হচ্ছে V1। দেখো, এখানে আমি দুটো এক্সাম্পল লিখেছি, দুটো ভার্ব, একটা হচ্ছে প্লে আর একটা হচ্ছে গো। তাহলে প্লে, এটা হচ্ছে V1, মানে এটা হচ্ছে ভার্বের একদম বেস ফর্ম। ওকে, তারপর যখন এটাকে V2 করছি, অর্থাৎ যখন এটার পাস্ট ফর্ম করছি, তখন এটা হয়ে যাচ্ছে প্লেড। আবার এটার পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা হচ্ছে প্লেড। ঠিক আছে, আবার V4, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে, অর্থাৎ V1-এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করছি, তখন সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি V4, অর্থাৎ প্লেইং। আর V5টা কি? V5টা হচ্ছে যখন ভার্ব সিঙ্গুলার হয়, তখন তো আমরা ভার্বের সাথে S/S যোগ করি সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো ভার্বে সে S/S যোগ করলে যে ফর্মটা পাই সেটাকে আমরা V5 বলি। ঠিক আছে, তারপর দেখো প্লে ভার্বটা দেখলাম। আবার গো ভার্বটা যদি দেখি, গো এটা আমাদের বেস ফর্ম বা V1। ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, গন হচ্ছে V3। গোয়িং, অর্থাৎ গোয়ের সাথে আইএনজি যুক্ত করে করছি গোয়িং, আবার এখানে করছি গোজ। ঠিক আছে, এবার দেখো এই যে বিভিন্ন ভার্বের ফর্মগুলো না বিভিন্ন টেন্সে কাজে লাগে। যেরকম যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করছি, সেক্ষেত্রে আমাদের V1 কাজে লাগছে। আবার সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গিয়ে আমাদের কিন্তু V5-এরও কাজ আসে। কারণ যদি আমাদের সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার ইউজ করতে হয়। আর ভার্ব সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে মানেই ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যোগ করব। ঠিক আছে, আবার V2-এর কখন কাজ লাগে? V2-এর কাজ কখন রয়েছে? যখন কোনো সেন্টেন্সকে আমরা সিম্পল পাস্ট টেন্সে করছি, তখন আমরা V2 ব্যবহার করি। V3 কখন কাজে লাগে? যখন আমরা কোনো সেন্টেন্সে পারফেক্ট ফর্ম করছি, সেটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট যদি করি তাহলে হ্যাজ হ্যাভের সাথে V3 এর ব্যবহার করি। আবার যদি সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্টে করি, সেক্ষেত্রে আমরা হ্যাডের সাথে V3 এর ব্যবহার করি। আবার যখন সেন্টেন্সটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এই যে V4 অর্থাৎ আইএনজি ফর্মটা ভার্বের ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টেন্সে আমরা কিন্তু ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে ব্যবহার করি। তো ভার্বের ফর্মগুলো আমাদের জানা হয়ে গেল। এবার আমরা চলে যাব ডাইরেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেটা হচ্ছে আমাদের 1 নম্বরে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, বা যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলি। আচ্ছা, ইনডেফিনাইট মানে কি বলো তো? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, তাই তো? অনির্দিষ্ট অর্থাৎ যেটা নির্দিষ্ট করে বলা যায় না। কি নির্দিষ্ট করে বলা যায় না? টেন্সটা, মানে টাইমটা। কিসের টাইম? মানে কোনো ধরো একটা অ্যাকশন, সেটা কমপ্লিট অ্যাকশন নাকি সেটা ইনকমপ্লিট অ্যাকশন, সেটাকে কিন্তু আমরা যখন নির্দিষ্ট করে বলতে পারছি না, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ধরছি। যেরকম ধরো আমি যদি বলি যে আই গো টু স্কুল, ঠিক আছে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। তাহলে এখানে কি দেখো, এখানে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়াটা কমপ্লিট হয়েছে, আবার কিন্তু স্কুল থেকে ফিরছি, আবার তারপর দিন যাচ্ছি। তো এইভাবে একটা কিন্তু রেগুলার সাইকেল চলতেই থাকছে। তার মানে না স্কুল যাওয়াটা আমার কমপ্লিট না ইনকমপ্লিট, রেগুলারের এটা একটা কিন্তু আমার কাজ। ঠিক আছে, তাই এখানে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট নামেও ডাকি। এবার সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় কোথায় ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা প্রথমেই জানবো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর তার সাথে দেব ভার্ব। এবার সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। আচ্ছা, সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে তো এস বা ইএস যোগ করি, তাহলে এখানে কোথায় আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, কোথায় করব না, দ্যাট শুড বি ক্লিয়ার। ঠিক আছে, দেখো নাউন, আর এখানে আমরা লিখেছি কি ভার্ব। এবার নাউনেরও সিঙ্গুলার ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয়, আবার ভার্বেরও সিঙ্গুলার ফর্ম হয়, আবার প্লুরাল ফর্ম হয়। তো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার নাউনের একটা এক্সাম্পল হচ্ছে বয়, আর নাউন যখন প্লুরাল হয়ে যায় তখন কি হয়, বয়টা কি হয়ে যায়, বয়েজ হয়ে যায়। এবার যদি আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, নাউন যখন সিঙ্গুলার হবে তখন ভার্বও সিঙ্গুলার, আর নাউন অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্সের যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বও হয়ে যাবে প্লুরাল। এবার ভার্ব সিঙ্গুলার হলে কি করি আর ভার্ব প্লুরাল হলে কি করি সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা আমাদের জানতে হবে। দেখো ভার্ব সবসময় প্লুরাল ফর্মেই থাকে, যেরকম গো, প্লে, তারপর তোমার রিড, ওকে, তারপর তোমার কাম, ওয়াক, এগুলো রয়েছে আমার প্লুরাল ফর্মে। যেরকম ধরো ভার্ব যখন প্লুরাল তাহলে বয়েজ, বয়েজ গো হয়, বয়েজ প্লে, বয়েজ রিড, বয়েজ কাম, বয়েজ ওয়াক। ঠিক আছে, আর যদি ভার্বটা আমাদের সিঙ্গুলার হয় তার মানে কি, আমাদের নাউনও সিঙ্গুলার, তাহলে নাউন যখন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি হয়, ভার্ব হয়ে যাচ্ছে কি, গোজ হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে কি, প্লেজ হয়ে যাচ্ছে। এবার ইন্টারেস্টিংলি একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যদি নাউন প্লুরাল হয় তখন নাউনের সাথে আমরা এসকে বা ইএসকে যোগ করি, দিয়ে নাউনকে আমরা প্লুরাল করি। যেরকম বয় ছিল, বয়ের সাথে এস যোগ করে বয়কে আমরা প্লুরাল করেছি। কিন্তু ভার্বে ঠিক উল্টো জিনিসটা হয়। কীরকম, যখন ভার্ব দেখো প্লুরাল তখন কিন্তু ভার্বের সাথে কোনো এস বা ইএস নেই। ভার্ব সিঙ্গুলার করতে হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের সাথে কখনো এস অ্যাড করছি, কখনো ইএস অ্যাড করছি। তাহলে জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো নাউনের সাথে ভার্বের কিন্তু একটা উল্টো রিলেশন রয়েছে। নাউনকে প্লুরাল করতে হলে তার সাথে আমরা মানে নাউনকে যখন প্লুরাল করছি তার সাথে এস বা ইএস দিচ্ছি, আবার ভার্বের সাথে কি, ভার্বের সাথে যখন ভার্বকে সিঙ্গুলার করছি তখন ভার্বের সাথে এস বা ইএস দিচ্ছি। ভার্ব কিন্তু অটোমেটিক যেটা থাকে বেস ফর্মে সেটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। ওকে, তো এখানে দেখো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে এস বা ইএস কেন লিখেছি, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে তো ভার্বের সাথে এস বা ইএস আমাদের যোগ করতে হয়, তাই এখানে আমরা এইরকমভাবে স্ট্রাকচারটাকে লিখেছি। তোমাদের বলবো তোমরা ক্লাস নোট নেবে, আগে তোমরা বুঝে নাও ভিডিওটা, আগে তোমরা জাস্ট ভিডিওটা শোনো, ক্লাসটা ভালো করে মন দিয়ে বোঝো, তারপর তোমরা চাইলে নোট করতেও পারো, আর না হলে তো তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা নোট করতে না চাও। কিন্তু তোমরা একবার ক্লাসটা বুঝে নেওয়ার পর নেক্সট টাইম তোমরা আবার ক্লাসটা চালাও, আবার দেখে তোমরা নেক্সট টাইম ক্লাসটা নোট করো। নোট করলে কী হবে বলো তো, তোমাদের কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো, আর তোমাদের কিন্তু সাথে সাথে একটা ভালো মতো রিভিশনও হয়ে যাবে। তাহলে দেখো এখানে তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা পেলাম। এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেই ব্যবহারগুলো দেখব। প্রথমেই আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ব্যবহার কি, যেটা হচ্ছে হ্যাবিচুয়াল অর ডেলি অ্যাকশন। হ্যাবিচুয়াল মানে কি, যেটা আমাদের হ্যাবিট বা যেটা আমরা ডেলি করি, তো সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। কয়েকটা এক্সাম্পল দেখব। যেরকম এখানে এক্সাম্পল কি রয়েছে, মাই মাদার গোজ ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। আমার মা প্রত্যেক দিন সকালে হাঁটতে যায়। মিতা গোজ টু স্কুল এভরিডে। মিতা প্রত্যেক দিন স্কুলে যায়। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কয়েকটা ওয়ার্ডকে নোট করেছি, যে ওয়ার্ডগুলো আমাদের বুঝিয়ে দেবে যে এটা হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। কারণ আমরা দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার পড়তে গিয়ে যে যখন কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা যখন আমাদের কোনো ডেলি অ্যাকশনকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি করি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স যে এখানে ব্যবহার করব এটা আমাদের ডেলি অ্যাকশন, এটা আমাদের হ্যাবিট। কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু আমাদের হেল্প করবে এই জিনিসটাকে ধরতে ইজিলি। কি কি ওয়ার্ড রয়েছে একবার দেখে নাও। অলওয়েজ, ইউজুয়ালি, often, seldom, sometimes, generally, hardly, scarcely, rarely, frequently, daily, every day, every night,
এভরি উইক, ওয়ান্স আ ডে, উইক, মান্থ, টুয়াইস আ ডে, উইক, মান্থ, অর্থাৎ দিনে একবার, আবার সপ্তাহে একবার, মাসে একবার, বা টুয়াইস এ উইক মানে কি সপ্তাহে দুবার, মাসে দুবার। তো এই ধরনের ওয়ার্ডসগুলো যখন পাবো আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সেই করতে হবে। দেখো এই যে এখানে আমি এক্সাম্পলগুলো লিখেছি, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসা এক্সাম্পল, ঠিক আছে। যেরকম ধরো রয়েছে শি অলওয়েজ ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করছি। যেরকম রয়েছে মিস্টার শর্মা ইউজুয়ালি গোজ ফর আ ওয়াক আফটার ব্রেকফাস্ট। দেখো এখানে ইউজুয়ালি ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কারণ ইউজুয়ালি ওয়ার্ডটা এটা বুঝিয়ে দিচ্ছে এটা আমাদের একটা ডেলি হ্যাবিট বা ডেলি অ্যাকশনকে বোঝানো হচ্ছে। তাহলে ইউজুয়ালি ওয়ার্ডটা পেয়েছি। এখানে কি রয়েছে, উই অফেন ভিজিট আওয়ার প্যারেন্টস অন উইকেন্ড। আমরা প্রত্যেক উইকেন্ডে আমাদের প্যারেন্টসের সাথে ভিজিট করতে যাই। তাহলে এখানে অফেন ওয়ার্ডটা রয়েছে। তারপর কি রয়েছে, শিলা রেয়ারলি ইটস জাঙ্ক ফুড। শিলা তাহলে জাঙ্ক ফুড প্রায় খায় না বললেই চলে, এটা কিন্তু তার একটা হ্যাবিট, ঠিক আছে। তারপর কি রয়েছে, আই এক্সারসাইজ এভরিডে টু স্টে হেলদি। আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি হেলদি থাকার জন্য। তো এটা কি, এটা আমাদের একটা ডেলি অ্যাকশন, প্রত্যেক দিনকার একটা নিত্যবিত্ত কাজ। উই মিট আওয়ার ফ্রেন্ডস ওয়ান্স আ মান্থ। তাহলে মাসে একবার আমরা সমস্ত বন্ধুরা দেখা করি। তাহলে এটা কি, এটাও আমাদের কিন্তু একটা ডেলি অ্যাকশন। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি, ঠিক আছে। চলো একবার আমরা পিছনে স্লাইডে যাই। এখানে দেখো অলওয়েজ এই ওয়ার্ডটার তলায় আমরা মার্ক করেছি বা আন্ডারলাইন করেছি। কেন বলো তো, এটা কি মার্কটা ভুল করে হয়েছে? না, কখনোই না। এটা কিন্তু আমি মার্ক করেছি, তার জন্য একটা কারণ রয়েছে। কারণ অলওয়েজ দিয়ে আমাদের কিন্তু দুটো রকমের সেন্টেন্স আমরা পাই, যেটা কিন্তু আমাদের বেশ পারপ্লেক্স করে বা যেটা আমাদের কিন্তু বেশ কনফিউজ করে। কেন, দেখো এই হচ্ছে আমাদের অলওয়েজ নিয়ে কনফিউশন। একটা এক্সাম্পল রয়েছে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। প্রথমে এক্সাম্পলটা দেখো। নেক্সট কি রয়েছে, শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার অফিস। এখানে দুটো সেন্টেন্স পেয়েছি, দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অলওয়েজ ওয়ার্ডটা রয়েছে। এবার আমাদের অনেকেরই কোশ্চেন হবে, অলওয়েজ থাকলে তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি, তাহলে এই যে শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার অফিস, তো এটা কিন্তু আমাদের রং। কারণ আমরা অলওয়েজ পেয়েছি মানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। এখানে কি রয়েছে দেখো, ইজ রয়েছে, কমপ্লেনিং রয়েছে, অর্থাৎ V4, মানে এখানে আমাদের যেহেতু এটা রয়েছে কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হচ্ছে আমাদের রং। কিন্তু এই সেন্টেন্সটাও ঠিক, আবার এই সেন্টেন্সটাও ঠিক। তাহলে কেন, এর কারণটা কি, এই কারণটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো অলওয়েজকে আমরা দুটো দিকে ভেঙেছি, একটা হচ্ছে হ্যাবিট আর একটা হচ্ছে ইরিটেশন। হ্যাবিট মানে কি, যেটা কোনো আমাদের একটা পজিটিভ হ্যাবিটকে বোঝানো হয়, ঠিক আছে। আর ইরিটেশন অর্থাৎ কোনো একটা নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ ঘটনা বা নেগেটিভ একটা ইভেন্টকে বা নেগেটিভ একটা অ্যাক্টিভিটিকে বোঝানো হয়। তাহলে দেখো হ্যাবিট যখন বোঝায় সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। আর অলওয়েজ ওয়ার্ডটা যদি থাকে সেন্টেন্সের মধ্যে আমরা দেখে নেব সেটা কি আমাদের ডেলি হ্যাবিট বোঝাচ্ছে বা কোনো পজিটিভ অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, নাকি এটা কোনো ইরিটেশন বা কোনো নেগেটিভিটিকে বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে যদি ইরিটেশন বোঝায় বা কোনো নেগেটিভ আইডিয়া বা সেন্স থাকে, সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটা অলওয়েজ থাকলেও সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এখানে কি রয়েছে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দেখো সে সবসময় সত্যি কথা বলে, এটা একটা তার হ্যাবিট এবং এটা একটা তার পজিটিভ হ্যাবিট, ঠিক আছে। আর যখন বলছি শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার অফিস, সে সবসময় তার অফিস সম্পর্কে কমপ্লেন করে। তাহলে সবসময় সে তার অফিস সম্পর্কে কমপ্লেন করছে। বা দেখবে আমরা অনেক সময় বলে থাকি যে হি অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে সবসময় ন্যাক করছে, কমপ্লেন করছে। এটা কি, সব সময় তোমার সাথে দেখা হলেই কেউ দেখবে, অনেকেই থাকে না, দেখা হলেই সবসময় কিন্তু সে তার লাইফের একটা জিনিসকে নিয়ে ন্যাক করতে থাকে, ঘ্যান করতে থাকে। ওটা কিন্তু একটা ইরিটেশন, ঠিক আছে। ওটা কিন্তু আমাদের কাছে একটা বিরক্তিকর সেন্স বা আইডিয়া। তাহলে ওই সমস্ত ক্ষেত্রে আমরা অলওয়েজ থাকলেও সেই সেন্টেন্সটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। কিন্তু যখন কোনো পজিটিভ হ্যাবিট বোঝাবে সেক্ষেত্রে আমরা করব সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক যেরকম আমরা আগে দেখো পেয়েছিলাম কি, সি অলওয়েজ ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। তো অনেকেই সকালে চা কফি খায়, তো এটা কোনো নেগেটিভ আইডিয়া বা নেগেটিভ ব্যাপার নয়, এটা একটা পজিটিভ, এটা একটা হ্যাবিটকে বোঝানো হচ্ছে।
এখানে যেহেতু একটা ইন জেনারেল হ্যাবিটকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা কি দেখো অলওয়েজ রয়েছে, এবং এটা আমরা যেহেতু একটা পজিটিভ হ্যাবিটকে বোঝানো হচ্ছে, তাই এটা আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটাকে করেছি। ঠিক আছে, কিন্তু সে সবসময় ন্যাক করে, দেখা হলেই সে তার কাজ নিয়ে ন্যাক করে, দেখা হলে সে তার হাজব্যান্ডকে নিয়ে সবসময় কমপ্লেন করে। এগুলো কি, এগুলো একটা ইরিটেশনের ব্যাপার। তাই কিন্তু ওই জায়গাগুলোতে আমরা অলওয়েজ থাকলেও সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আশা করছি তোমাদের অলওয়েজ নিয়ে যে কনফিউশনটা ছিল বা এক্সামে কোশ্চেন পেলে তোমাদের যে কনফিউশনটা হতে পারতো, সেটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার দেখে নেব আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাকি যে ইউসেজগুলো রয়েছে। দেখো সেকেন্ড ইউসেজ কি, প্রোভার্ব। প্রোভার্ব অর্থাৎ কোনো প্রবাদ বাক্য বা কোনো বাগধারা বা কোনো ইডিয়ামেটিক ফ্রেজ, মানে যেগুলো কোনো ইডিয়াম, যেগুলো বাংলাতে আমরা কোনো প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করি, তো সেরকম তো ইংলিশেও রয়েছে। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। যেরকম কি রয়েছে দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। এগুলো কি, এগুলো তো প্রবাদ বাক্য। তারপর অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এগুলো একটা প্রবাদ বাক্য। এ স্টিচ ইন টাইম সেভস 9। তো এই যে এই ধরনের জিনিসগুলো, এগুলো সব সময়ের জন্য কিন্তু এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। চলো এবার চলে যাব আবার আগের স্লাইডে, দেখে নেব আর কোথায় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। কোথায় করি, নাম্বার 3-এ কী রয়েছে, ইউনিভার্সাল ফ্যাক্ট। ইউনিভার্সাল ফ্যাক্ট মানে কি, যেগুলো চিরন্তন সত্য। যেরকম এক্সাম্পল দেখো ইউনিভার্সাল ফ্যাক্টের কি রয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তারপর কি রয়েছে, ট্রিজ গিভ আস অক্সিজেন। তারপর ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর রয়েছে প্ল্যান্টস নিড সানলাইট টু গ্রো। এগুলো প্রত্যেকটাই ইউনিভার্সাল ট্রুথ আর বা কোনো জেনারেল স্টেটমেন্ট বা কোনো জেনারেল ফ্যাক্টকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো কোনো যখন জেনারেল ফ্যাক্ট বা কোনো জেনারেল স্টেটমেন্ট বা কোনো ইউনিভার্সাল ফ্যাক্টকে বোঝায়, সেক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। আচ্ছা, এখানে আমরা স্টার দিয়ে একটা জিনিস নোট করব। ওকে, যেরকম ধরো আমি একটা এক্সাম্পল এখানে তোমাদের জন্য নোট করছি। দেখো এখানে একটা সেন্টেন্স পেয়েছি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান। আচ্ছা, এখানে কি কোনো এরর রয়েছে? ইয়েস, এখানে মুভড হবে না, এখানে হয়ে যাবে কি, এখানে হবে মুভস। এবার এখানে মুভড না হয়ে কেন মুভস হলো বলো তো? আমাদের তো প্রথমের ভার্বটা V2 ছিল, তাহলে সেকেন্ডের ভার্বটা অটোমেটিক তো আমরা V2তেই করব, V2টাই ঠিক হবে। কিন্তু এখানে যেহেতু বলা রয়েছে একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, যেহেতু এটা ইউনিভার্সাল ফ্যাক্ট, তাই কিন্তু এটা অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই করব। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, যদিও আমাদের এটা V2তে রয়েছে, কিন্তু টিচার স্টুডেন্টদেরকে বলেছিল আর্থ মুভড রাউন্ড দ্য সান নয়, অলওয়েজ আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা যেহেতু ইউনিভার্সাল ফ্যাক্ট। বা এখানে যদি দ্যাট দিয়ে থাকতো যে প্ল্যান্টস নিড সানলাইট টু গ্রো, এগুলো কিন্তু আমরা অলওয়েজ এরকম কোনো জেনারেল স্টেটমেন্ট থাক বা কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট থাক, আমরা অলওয়েজ কিন্তু সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই রাখবো, টেন্সের কোনো চেঞ্জ করব না এক্ষেত্রে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এইভাবে আমাদের এক্সামে কোয়েশ্চেনগুলো আসে। চলো এবার বাকি ব্যবহার দেখে নেব। দেখো জেনারেল স্টেটমেন্ট তো আমরা দেখলাম, এবার একটা এবার একটা আমরা দেখব ইম্পর্টেন্ট ব্যবহার রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেটা হচ্ছে ফিক্সড অর ফর্মাল অ্যাকশন ইন ফিউচার। ফিক্সড অর ফর্মাল অ্যাকশন ইন ফিউচার বলতে কী বোঝানো হচ্ছে দেখো, প্রথমে এক্সাম্পলটা দেখব, তারপর আমরা আরেকটু ক্লিয়ার করব। এখানে কি রয়েছে দেখো, এক্সাম্পল দ্য চিফ মিনিস্টার গিভস আ স্পিচ টুমোরো। বা রয়েছে কি, দ্য ট্রেন লিভস অ্যাট 7:30 ইন দ্য ইভিনিং। এবার এখানে টুমোরোটা দেখেই অনেকে এরর করে দেবে কি, দ্য চিফ মিনিস্টার গিভস হবে না, দ্য চিফ মিনিস্টার উইল গিভ আ স্পিচ টুমোরো, কারণ টুমোরো রয়েছে, তাহলে এটা ফিউচারের ঘটনা, তাই কিন্তু এখানে আমাদের উইল শ্যাল দিতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই করে দেব, কিন্তু এটা হবে না। আমাদের কিন্তু দ্য চিফ মিনিস্টার গিভস আ স্পিচ টুমোরো, উইল গিভও বলতে পারি, আবার যদি আমরা বলি গিভস, এটাও কিন্তু ঠিক, আমাদের বোথ আর কারেক্ট। এবার ফিউচার টেন্সটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে আমরা দু রকমের অ্যাকশন বের করতে পারি। একটা হচ্ছে ফিউচারের কোনো ফিক্সড বা ফর্মাল অ্যাকশনকে বলা হয়, আর একটা দিয়ে আমরা ফিউচারের কোনো নন ফিক্সড অ্যাকশনকে বলি বা কোনো ইনফর্মাল অ্যাকশনকে বলি বা বোঝায়।
দেখো ফিউচারের ফিক্সড অ্যাকশন যখন বোঝানো হচ্ছে, তো ফিক্সড অ্যাকশন বোঝানোর জন্য আমরা সিম্পল ফিউচার টেন্সেও সেন্টেন্সটাকে লিখতে পারি, আবার সিম্পল প্রেজেন্ট টেন্সেও সেন্টেন্সটাকে লিখতে পারি, বোথ আর রাইট, ঠিক আছে। কিন্তু যখন নন ফিক্সড অ্যাকশন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্সই শুধুমাত্র ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো না। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার কোনটা ফিক্সড অ্যাকশন আর কোনটা নন ফিক্সড অ্যাকশন সেটা আমরা বুঝবো কী করে? দেখো ভেরি সিম্পল। এই যে চিফ মিনিস্টার একটা স্পিচ দেবে, বা পিএম একটা কোনো লোকেশনে ভিজিট করবে, বা ধরো আমাদের রেসপেক্টেড প্রেসিডেন্ট কোনো একটা স্কিম লঞ্চ করবে, বা আমাদের ধরো রেসপেক্টেড প্রাইম মিনিস্টার কোনো একটা অনুষ্ঠান ইনগরেট করবে, তো সেক্ষেত্রে সেগুলো কি, সেগুলো ফিক্সড, সেগুলো ফর্মাল অ্যাকশন। এই ধরনের ইনসিডেন্টগুলোর জন্য কিন্তু প্রিপারেশন চলে বহুত দিন ধরে। এইগুলো দেখবে মানে ইচ্ছে করলো না আমাদের চিফ মিনিস্টার এলেন না, ইচ্ছে করলো না প্রেসিডেন্ট এলেন না, ইচ্ছে করলো না আজকে যাবো না, যেতে ইচ্ছে করছে না, একটা অন্য কাজে চলে গেলাম, এরকম কিন্তু হয় না। মানে কি, এগুলো কিন্তু যখন একবার ফিক্সড হয়ে যায় তো 99.9% চান্স কি এইগুলো কিন্তু ঘটবে, কারণ এগুলো ফিক্সড অ্যাকশন ধরা হয়। এই কারণে এগুলোকে ফর্মাল বা ফিক্সড অ্যাকশন বলা হয়। কিন্তু যদি আমি বলি আই উইল গো টু মার্কেট, I will go to the market tomorrow, এখানে দেখো, এখানে আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো বলছি, তাহলে কি আমি এটাকেও লিখতে পারবো যে আই গো টু দ্য মার্কেট টুমোরো? এটা কি আমি বলতে পারবো আই গো টু দ্য মার্কেট টুমোরো? না, এটা আমি কিন্তু বলতে পারবো না, এটা ভুল, এটা ঠিক। কারণ আমার মার্কেটে আগামীকাল যেতে ইচ্ছে করলে আমি যাব, না ইচ্ছে করলে আমি যাব না, এটা কিন্তু ফিক্সড অ্যাকশন নয়। এটা যে 99% হবেই তার কিন্তু কোনো সম্ভাবনা নেই, তাই এটা নন ফিক্সড অ্যাকশনের মধ্যে পড়ছে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে ফিউচারের কোনটা ফিক্সড অ্যাকশন বা ফর্মাল অ্যাকশন, আর কোনটা নন ফিক্সড অ্যাকশন বা কোনটা ইনফর্মাল অ্যাকশন। তো নন ফিক্সড অ্যাকশনের জন্য আমরা শুধুমাত্র সিম্পল ফিউচার টেন্সই ব্যবহার করতে পারবো, বাট ফিক্সড অ্যাকশনের জন্য আমরা কিন্তু বোথ সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। এখানে দেখো রয়েছে দ্য ট্রেন লিভস অ্যাট 7:30 ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় ট্রেনটা ছাড়বে, যদিও এখনও ট্রেনটা ছাড়েনি, এটা একটা ফিউচারের ইভেন্ট, কিন্তু ট্রেন কিন্তু সহজে ক্যান্সেল হয় না, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ভীষণ মেজর কিছু ইস্যু ছাড়া, উইদাউট এনি সাউন্ড রিজন ট্রেন কিন্তু ক্যান্সেল হয় না। তাই এগুলো হচ্ছে ফিক্সড অ্যাকশনের মধ্যেই আমরা ধরি। নেক্সট আমরা দেখে নেব লাস্ট ইউসেজ কী রয়েছে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের লাস্ট একটা ইউসেজ রয়েছে, যেটা হচ্ছে নিউজ পেপারের হেডলাইনে আমরা মাঝে মাঝে দেখতে পাই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এবার নিউজ পেপারের হেডলাইনে আমরা মাঝে মাঝে কেন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি? দেখো নিউজ পেপার হেডলাইনে আমরা মাঝে মাঝে জোর দেওয়ার জন্য, অর্থাৎ এমফাসিস করার জন্য, বা আমরা ছোট করে মেন জিনিসটাকে তুলে ধরার জন্য, অ্যাট্রাকটিভ ওয়েতে, কনসাইজ অর্থাৎ ব্রিফ, ছোট্ট করে ইন শর্ট আমরা মেসেজ বা বার্তাটা দেওয়ার জন্য, বা একটা অ্যাট্রাকটিভ এমফাসাইজ করে একটা হেডলাইন করার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে কি হয়, যে ঘটনাটা পাস্টে হয়ে গেছে অলরেডি, সেটাকে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের নিউজ পেপার হেডলাইনে দেখতে পাই। যেরকম ধরো গভর্নমেন্ট লঞ্চেস নিউ হেলথ স্কিম, তাহলে গভর্নমেন্ট লঞ্চ নিউ হেলথ স্কিম, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু হেলথ স্কিম লঞ্চ করে দিয়েছে, যখন নিউজ পেপারে বেরোচ্ছে তার আগে অলরেডি লঞ্চ হয়ে গেছে, কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে এই হেডলাইনটা এসছে। আবার কখনো কি দেখছি যে ফার্মার্স প্রোটেস্ট এগেনস্ট নিউ এগ্রিকালচার লজ, এখানে এটা একটা নিউজ পেপার হেডলাইন, তো এখানে আমরা কি দেখতে পেলাম, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, অর্থাৎ নিউজ পেপারের হেডলাইনে মাঝে মাঝে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি এই 6টা পার্টিকুলার ক্ষেত্রে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের রিলেটেড আর কোনো, এর বাইরে সিম্পল প্রেজেন্ট টেন্সের আর কোথাও কোনো ব্যবহার হয় না, এইটুকু ফার্স্ট শিওর। তোমরা এইটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন করতে পারবে। এবার চলো আমরা 2024 এসএসসি সিএইচএসএলে আসা একটা কোয়েশ্চেন দেখে নেব। কি রয়েছে দেখো, হি অর্গানাইজেস আ চিলড্রেন্স ফেয়ার এভরি ইয়ার অ্যান্ড হিজ ফ্রেন্ডস কামস টু অ্যাটেন্ড ইট। দেখো
এখানে সেন্টেন্সটাই কোথাও ভুল রয়েছে। দেখো এখানে কিন্তু একটা সেগমেন্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে। দেখো যেহেতু রয়েছে হি অর্গানাইজেস চিলড্রেন্স ফেয়ার এভরি ইয়ার, এভরি ডে, এভরি মান্থ, অর্থাৎ কি বলেছি, এগুলো আমাদের অলওয়েজ এরকম ওয়ার্ডগুলো আমাদের বুঝিয়ে দেবে কি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল পড়তে গিয়ে আমরা পড়েছি যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় বা সাবজেক্ট প্লুরাল হয় সেটা দেখে আমরা ভার্বটাকে ইউজ করব। এখানে হিজ ফ্রেন্ডস রয়েছে, অর্থাৎ আমাদের সাবজেক্ট কী রয়েছে, প্লুরাল। ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল মানে কি ভার্বও প্লুরাল হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের প্লুরাল ভার্ব মানে কি ভার্বের বেস ফর্মটা, ভার্বের সাথে কোনো এস বা ইয়েস থাকবে না, এখানে কি রয়েছে, কামস রয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কাম। ঠিক আছে, তাহলে আমার এই যে এই পার্টটাতে ভুল রয়েছে, কামস হবে না, কি হবে, কাম হবে। কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি আমাদের যদি নাউনটা প্লুরাল থাকে সেক্ষেত্রে ভার্বও প্লুরাল হয়। ভার্ব প্লুরাল মানে কি, ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে অপশান 2টাতে আমাদের এররটা রয়েছে। নেক্সট আরও একটা সেন্টেন্স দেখব। দেখো এটা কিন্তু এসএসসি CHSL 2024 একটা আসা কোয়েশ্চেন। ওয়েন ইট কাম টু ফুটবল মাই ব্রাদার ইজ অ্যান অ্যাডিক্ট। তো যখন ফুটবলের কথা বলা হয় তো আমার ভাই কিন্তু একজন ফুটবলের প্রতি আসক্ত মানুষ। তাহলে হোয়েন ইটটা কি, ইটটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হওয়া মানে ভার্বও সিঙ্গুলার। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস যোগ করতে হবে। আগেরটাতে যেহেতু ভার্ব প্লুরাল হচ্ছিল এসটাকে বাদ দিতে হয়েছিল, এখানে ভার্ব সিঙ্গুলার মানে এস দিতে হবে, তাহলে ইট কামস হবে। তাহলে আমাদের কোথায় ভুল রয়েছে, এই যে দ্বিতীয় পার্টটাতে আমাদের এররটা রয়েছে। চলো আরও একটা কোশ্চেন দেখে নেব। কি রয়েছে, দ্য কোম্পানি ডু নট ব্রোক দ্য ল অ্যাট এনি টাইম। এখানে কি হবে, ডু নট ব্রোক হবে, ডিড নট ব্রোক, ডু নট ব্রেকস, ডাজ নট ব্রেক, ডিড নট ব্রেকিং। দেখুন এখানে এটা একটা জেনারেল স্টেটমেন্টকে বোঝানো হচ্ছে যে কোম্পানি যে কোনো টাইমে কিন্তু লটাকে ভাঙতে পারে। তাহলে কোম্পানিটা কি, কোম্পানিটা যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমরা কিন্তু কোম্পানিটা সিঙ্গুলার সাবজেক্ট বলে কোম্পানির সাথে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটাও সিঙ্গুলার। তাহলে এখানে ডুটা কি, ডু কিন্তু এখানে আমাদের সিঙ্গুলার নয়, ডু এখানে সিঙ্গুলার নয়, প্লুরাল ভার্ব। তাহলে এটাকে ডাজ করতে হবে, তাহলে এটা আমাদের সিঙ্গুলার হবে, তাহলে ডাজ নট হবে। আর আমরা জানি ডু, ডিড, ডাজ যাই থাক না কেন তারপর আমরা V1 ব্যবহার করি, তাহলে ডাজের সাথে V1 অর্থাৎ কি হবে, ডাজ নট ব্রেক, ব্রেকটা হচ্ছে V1, তাহলে এখানে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রোড উইচ কানেক্টিং দ্য টু স্টেটস ইজ ওভার ক্রাউডেড। এটাও একটা জেনারেল স্টেটমেন্ট, মানে রাস্তাটা দুটো রোডকে বা দুটো স্টেটকে কানেক্ট করেছে সেটা ওভার ক্রাউডেড, মানে সেটা খুব ভিড়, কারণ দুটো স্টেটকে কানেক্ট করেছে। তাহলে এটা যেহেতু একটা সাধারণ স্টেটমেন্ট, তাহলে এখানে হুইচ কি হবে, সাধারণ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ হুইচ কানেক্টস। সো অপশন 3 এখানে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস স্টার্ট করার আগে আমরা আগের দিন যেটা পড়েছি সেটা একটু রিক্যাপ করে নেব। দেখো আমরা আগের দিন পড়েছি যে পার্টস অফ স্পিচ রয়েছে কয়েকটা, 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, যেখানে রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে যেটা রয়েছে ভার্ব, তো এই ভার্বের বিভিন্ন যে ফর্মগুলো হয় যেগুলো আমাদের কাজ করে কোথায়, টেন্সে। এই যে V1, V2, V3, V4 অ্যান্ড V5, এই যে ভার্বের 5টা ফর্ম যেগুলো নিয়ে কিন্তু আমাদের টেন্স গঠিত হয়, মানে বিভিন্ন টেন্সে বিভিন্ন ভার্বের ফর্মগুলো আমরা ইউজ করি। তো দেখো আগের দিনের ক্লাসটা যারা দেখোনি, যারা আজকের ক্লাসটা দেখতে এসেছো, আমি অলওয়েজ তোমাদের অ্যাডভাইস করব কোনো টপিক যখন পড়ছো প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত পড়ো। ওই মাঝখানে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরোপুরিভাবে কখনোই ক্লিয়ার হবে না, ডাউট থেকে যাবে তোমাদের। তাই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমি অবশ্যই বলবো যারা আগের ক্লাসটা দেখোনি তোমরা প্লিজ আগের ক্লাসটা একবার দেখে নাও, তারপর আজকের ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। টেন্স রিলেটেড যে সমস্যা বা প্রবলেমগুলো তোমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পাও সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে তোমরা তো টেন্স করছি এখন, তো এইভাবে আমরা একটু একটু করে, দেখো প্রত্যেক দিন আমরা একটু একটু করে করব। যদি আমরা অ্যাট এ স্ট্রেচ একদম টোটালটা বলি কমপ্লিট করে নেব, কারণ টেন্সটা কিন্তু একটু লেন্দি চ্যাপ্টারটা, এখানে টোটাল 12 টেন্স রয়েছে।
তো সবগুলো যদি বলি আমরা একদিনেই করে নেব তাহলে কিন্তু তোমরা মাথায় রাখতেও পারবে না, আর তোমাদের ভালোভাবে কিন্তু বোঝাও হবে না ব্যাপারটা। তাহলে ওই জন্য আমরা কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ধীরে ধীরে পুরো টেন্সটা কমপ্লিট করব। তো তোমরা কিন্তু পেশেন্স নিয়ে দেখতে থাকো। পুরো টেন্স যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা, আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, পুরো টেন্সের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যখন কোনো কোয়েশ্চেন করতে যাবে, যদি তোমাদের কোনো প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা আমাকে জানাবে, এটা কখনো হবে না। কিন্তু তার জন্য তোমাদের ধৈর্য ধরে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। দেখো তাহলে আগের ক্লাসে আমরা পড়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এই যে ভার্বের যে V1 রয়েছে, অর্থাৎ ভার্বের যেটা বেস ফর্ম, সেটা নিয়ে কাজ করে কে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভার্বের V1 আর V5। আচ্ছা একটু বলে দিই V1 কোনটা, যেটা ভার্বের বেস ফর্ম, মানে ধরো আমি একটা ভার্ব নিচ্ছি গো, সেটা হচ্ছে V1। তাহলে V2 অর্থাৎ পাস্টের ফর্ম, সেটা কি? সেটা হচ্ছে ওয়েন্ট। V3 যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ অর্থাৎ গন। V4 মানে কি? V1-এর সাথে যখন ING যোগ করে দিই সেটাকে আমরা কি বলি? V4 বলি। দ্যাট ইজ কি? দ্যাট ইজ গোয়িং। আচ্ছা V5 কি? V5 হচ্ছে প্রেজেন্ট টেন্সে ভার্বের সিঙ্গুলার ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সে ভার্বের সিঙ্গুলার ফর্ম মানে ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যোগ করি প্রয়োজন মতো। যদি আমাদের এখানে ধরো রয়েছে কাম, কাম থাকলে কামস করতাম, দেখো কামের সাথে কামস করছি, এস যোগ করলাম, কিন্তু গোয়ের সাথে আমাদের ইএস প্রয়োজন ছিল বলে ইএস অ্যাড করেছি। তাহলে V5টা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সিঙ্গুলার ফর্ম। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা আগের দিন জেনেছি, যেটা হচ্ছে নাউনের সাথে ভার্বের রিলেশনটা কীরকম। দেখো আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে 3টে পার্ট, অর্থাৎ নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই যে 3টে পার্ট রয়েছে, এই 3টে পার্ট কিন্তু শুধুমাত্র 3টে পার্টেরই আমরা কিন্তু সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম পাই। ওকে, নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয়, আর প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। কীরকম? ধরো নাউন যখন বলছি বয়, এটা নাউনের সিঙ্গুলার ফর্ম, আর যখন বলছি বয়েজ, এটা নাউনের প্লুরাল ফর্ম। আবার ধরো একটা প্রোনাউন নিচ্ছি, আইটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, আর যখন বলছি উই তখন এটা হয়ে যাচ্ছে প্লুরাল প্রোনাউন। আবার ভার্ব বা গোসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ভার্বের, আর গোটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে এখানে আমরা একটা জিনিস কি দেখতে পেলাম বলো তো? ভার্বটা দেখো, নাউন যখন আমরা প্লুরাল করছি তখন নাউনের গায়ে এস দিচ্ছি, কিন্তু ভার্বের ক্ষেত্রে ঠিক উল্টোটা। ভার্ব কিন্তু অটোমেটিক প্লুরাল ফর্মেই অলওয়েজ থাকে। তো ভার্বকে সিঙ্গুলার করতে হলে প্রেজেন্ট টেন্সে যখন আমরা ভার্বকে সিঙ্গুলার করি তখন ভার্বের সাথে এস অথবা ইএস প্রয়োজন মতো আমরা অ্যাড করি, রাইট? তাহলে এইটুকু কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আর পড়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের স্পেশাল ইউসেজগুলো কোন কোন কেসে হয়। যেরকম চলো একবার আমি তোমাদের রিক্যাপ করিয়ে দিই। কয়েকটা ইউসেজ পড়েছিলাম, যেরকম আমি এখানে আর ডিটেল লিখছি না, সেটা টাইম টেকিং হবে, জাস্ট আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য বলেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। হ্যাবিচুয়াল অ্যাকশন বা যেটা রুটিন অ্যাকশন। তারপর কি বলেছিলাম? ইউনিভার্সাল ফ্যাক্টের জন্য প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কোনো জেনারেল ফ্যাক্ট বা জেনারেল স্টেটমেন্টকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সিম্পল প্রেজেন্টের। তার সাথে সাথে বলেছিলাম কোথায়, দেখো কোনো প্রোভার্ব অর্থাৎ যেগুলো প্রবাদ বাক্য বা বাগধারা বা কিছু ইডিওমেটিক ফ্রেজ, যেরকম হোয়াট ইউ আর, হোয়াট ইউ ইট, তো এইরকম ধরনের সেন্টেন্সগুলো। তারপর আ স্টিচ ইন টাইম সেভস 9। ওকে, এই ধরনের সেন্টেন্সগুলোতে যেগুলো প্রবাদ বাক্য সেগুলোতে আমরা সিম্পল প্রেজেন্টের ব্যবহার করি। তার সাথে আমরা কি বলেছিলাম? তার সাথে আমরা বলেছিলাম নিউজ পেপার হেডলাইনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। কেন? দেখো কোনো কাজ পাস্টে হয়ে গেছে, তারপরেই তো সেটা নিউজ পেপারে পাবলিশ হয়, বাট কেন করছি? এমফেসাইজ করার জন্য কোনো একটা বিষয়কে, আর তার সাথে সাথে একদম কোনো একটা বিষয়কে খুব কনসাইজ বা ব্রিফ ওয়েতে শর্টকাটে বলার জন্য আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি কখনো কখনো। তার সাথে আমরা কি, তার সাথে আমরা তোমার বলেছিলাম কি, কোনো ফিক্সড অ্যাকশন যেটা ফিউচারের ফর্মাল বা ফিক্সড অ্যাকশনকে বোঝায়, ফিক্সড অর ফর্মাল অ্যাকশন অফ ফিউচার, তার জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। তো এগুলো আমরা পড়েছিলাম। আর তার সাথে সাথে পড়েছিলাম কয়েকটা ওয়ার্ড যেগুলো আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো রুটিন অ্যাকশনকে বোঝানো হচ্ছে সেটাকে আমাদের ইন্ডিকেট করে বুঝতে, বা কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখলেই আমরা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। যেরকম আমি দু একটা বলছি, অফেন পড়েছিলাম, এভরিডে পড়েছিলাম, ইউজুয়ালি পড়েছিলাম, ডেলি পড়েছিলাম। তো এই ধরনের কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু ইজিলি দেখলেই আমরা বুঝতে
বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে, কারণ এইগুলো কি বোঝায়, এইগুলো আমাদের কোনো ডেলি অ্যাকশন যেগুলো আমরা নিত্যদিন করি বা আমাদের কোনো এভরিডের অ্যাকশন যেগুলো আমাদের রুটিন ওয়ার্ক, তো সেইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু আগের ক্লাসে কমপ্লিট মানে ডিটেল ডিসকাস করেছি। আর অলওয়েজ রিলেটেড একটা কনসেপ্ট আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। দেখো, অলওয়েজ যদি সেন্টেন্সের মধ্যে থাকে আমরা কখনো ওই সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি, আবার কখনো ওই সেন্টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবার যখন কোনো পজিটিভ আমাদের অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে বা আমাদের কোনো হ্যাবিটকে বোঝানো হয়, সেই জায়গাতে আমরা সিম্পল প্রেজেন্টের ব্যবহার করি। আর কোনো কিছু যখন কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে, অথবা কোনো এমন একটা অ্যাক্টিভিটি, এমন একটা কাজ যেটা আমাদের বিরক্তিকর লাগছে, যেটা আমাদের ইরিটেশন জাগাচ্ছে, তো সেই রকম ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোতে অলওয়েজ পেলে আমরা সেই সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। তো এইটুকু আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে চলো ডাইরেক্ট আমরা ঢুকে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করছি তোমাদের আগের দিনের ক্লাসটা সকলেরই দেখা আছে, বাট যারা দেখোনি তাদের জন্য আমি শর্টে বলে দিলাম। তো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা করার পর অবশ্যই তোমরা আগের ক্লাসটা একটু দেখে নেবে। সেখানে কিন্তু তোমরা আজকে যেটা আমি রিক্যাপ করালাম তার ডিটেলটা তোমরা সেখানে পাবে। তাতে তোমাদের কি হবে, পুরো কনসেপ্টটা কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। প্রথমেই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। কেন স্ট্রাকচারটা জানবো? দেখো, বিভিন্ন এক্সামে কিন্তু একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তারপর সেটা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, ফিউচার পারফেক্টে রয়েছে, নাকি প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা মনে না রাখি, ওই কোশ্চেনগুলো আমরা করতে পারবো না। দেখো, স্ট্রাকচারটা ভীষণ ইজি একটা জিনিস, জাস্ট তোমরা দেখে নাও, অটোমেটিক মনে থাকবে। কি রয়েছে? সাবজেক্টের সাথে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমরা অ্যাম, ইজ অথবা আর ব্যবহার করব, তার সাথে V4 দেব। V4 মানে কি? V1-এর সাথে যখন ING জুড়ে দিই সেটাই হয়ে যায় তখন V4, ঠিক আছে। তারপর যদি যা থাকবে অবজেক্ট থাকবে, বা ধরো থাকতে পারে বাকি সেন্টেন্সের যে অংশটা রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, সেটা আমরা ইউজ করব। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যেরকম ধরো আমাদের সাবজেক্ট যদি আই থাকে, আয়ের সাথে অ্যাম দেব। এছাড়াও যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে, মানে হি, শি, ইট, বয় যাই থাক, তার সাথে আমরা ইজ দেব। আর যদি প্লুরাল প্রোনাউন বা প্লুরাল নাউন যাই থাক, তার সাথে আমরা আরের ব্যবহার করব। আশা করছি তাহলে এটা বুঝতে পেরেছি। এবার অ্যাম ইজ আর তো দেবো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তার সাথে আমরা অলওয়েজ V4-এর ব্যবহার করব। এখানে এই যে অ্যাম, ইজ, আর এগুলো পেলাম, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। দেখো, এবার ভার্বের কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ভার্বের দেখো দুরকম। প্রথমেই যদি আমরা দেখি, হেল্পিং ভার্ব হয় আর মেন ভার্ব হয়। ওকে, এবারে হেল্পিং ভার্বেরও আবার প্রকারভেদ রয়েছে, সেগুলো কিন্তু আমরা ডিটেল যখন ভার্ব পড়বো তখন আমরা সেই ক্লাসে ডিটেল পড়বো। তোমরা শুধু এইটুকু কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মনে রাখবে এখন, আর মনে রাখবে যে এই যে অ্যাম, ইজ, আর এগুলো পেলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হেল্পিং ভার্ব। ব্যাস, এখন এইটুকুই মনে রাখো। পরে যখন ভার্বের ডিটেল ক্লাস করব তখন আরও ভালোভাবে কিন্তু আমরা বুঝবো। দেখো, ইংলিশ গ্রামারে ইন্টারেস্টিংলি একটা জিনিস কি, প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একটা অন্যটার সাথে কানেক্টেড। তাহলে আমরা যখন পুরো গ্রামারটা কমপ্লিট করে নেব একটু একটু করে, তখন দেখবে তোমাদের কিন্তু পুরো গ্রামারটাই অনেক ইজি মনে হচ্ছে। কিন্তু আমরা এইভাবে একটু একটু করে দেখো পুরোটাকে কমপ্লিট করব, দেখতে থাকো তোমরা। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা জেনেছি। এবার কি জানবো, যে তার ব্যবহারটা কোথায় আমরা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যবহার কোথায়? দেখো, টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশন। টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশন মানে কি? যেটা টেম্পোরারি মানে যেটা হচ্ছে শর্ট লাস্টিং, যেটাকে টেম্পোরারি বলছি, অর্থাৎ শর্ট লাস্টিং যেটা, মানে যেটা নট এভার লাস্টিং, মানে যেটা চিরন্তন, যেটা ঘটছে, যেটা ঘটেই চলেছে সাইকেলে, সেরকম নয়। যেটা টেম্পোরারি মানে এখন চলছে, এই মুহূর্তের জন্য চলছে, কিন্তু ওভার দ্য টাইম এটা কিন্তু একটা টাইম বন্ধ হবে। তো সেই ক্ষেত্রে আমরা টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাতে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। যে অ্যাকশনগুলো নট পার্মানেন্ট ইন নেচার, নট পার্মানেন্ট ইন নেচার, তো যেটা পার্মানেন্ট চলছে এমন নয়, যেটা টেম্পোরারি, যেটা ক্ষণস্থায়ী, এখন চলছে, খানিক্ষণ পর সেটা বন্ধ হয়ে যাবে, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যেটা চলছে। তো এরকম ক্ষেত্রে আমরা টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশনের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি।
চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেব কীরকম। আই অ্যাম রিডিং দ্য স্টোরি নাও, সেন্টেন্স ঠিক আছে। আমি এখন গল্প পড়ছি, দেখো আমি এখন গল্প পড়ছি, বা যদি বলি ধরো বলছি আমি ইউ আর ওয়াচিং দিস ক্লাস, ইউ আর ওয়াচিং দিস ক্লাস নাও, তোমরা এখন ক্লাসটা দেখছো, দেখো এখন দেখছো, এখন গল্পটা পড়ছি, ঠিক আছে। হি ইজ সুইমিং ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছে, এগুলো সবই কিন্তু টেম্পোরারি অ্যাকশন। দেখো সাঁতার কাটা বলো বা গল্প পড়া বলো বা তোমরা যে ক্লাসটা এখন দেখছো যেটাই দেখো না কেন, কোনোটাই কিন্তু পার্মানেন্ট অ্যাকশন নয়। পার্মানেন্ট অ্যাকশন কোনটা? যদি আমি বলি যে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই, দেখো আমি প্রত্যেক দিন স্কুলে যাই, এটা কিন্তু আমার পার্মানেন্ট অ্যাকশন। আমি স্কুলে যাই, আবার ফিরছি, আবার যাচ্ছি, কিন্তু এইভাবে সাইকেলে চলতেই থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দিচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু আমি পড়ছি, আমি ক্লাস দেখছি, আমি সাঁতার কাটছি, এগুলো কি একটা টাইম চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে টেম্পোরারি অ্যাকশন, ঠিক আছে। বা ধরো একটা আমি তোমাদের সেন্টেন্স বলছি, দিস টেম্পল ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক, দিস টেম্পল ইজ স্ট্যান্ডিং অ্যাক্রস দ্য ব্যাঙ্ক অফ রিভার, নদীর ওই পারে টেম্পলটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এটা কি ঠিক আছে? সেন্টেন্সটা দেখে বলো তো। না, সেন্টেন্সটা ভুল। দিস টেম্পল ইজ স্ট্যান্ডিং নয়, দিস টেম্পল স্ট্যান্ডস হবে। আচ্ছা, এখানে স্ট্যান্ডিং না হয়ে স্ট্যান্ডস হলো কেন? দেখো এটা কিন্তু কোনো টেম্পোরারি অ্যাকশন নয়, অর্থাৎ মানে টেম্পলটা এখন দাঁড়িয়ে রয়েছে, খানিক্ষণ পরে কি নদীর পাড়ে রয়েছে টেম্পলটা, খানিক্ষণ পরে কি সেটা ভেঙে যাবে? না, সেটা কিন্তু পার্মানেন্ট একটা তার সিচুয়েশন। তাহলে ওই জন্য আমরা কিন্তু দ্য টেম্পল স্ট্যান্ডস বলছি, স্ট্যান্ডিং বলছি না। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা টেম্পোরারি অ্যাকশনকে বোঝাচ্ছি। যে ক্ষেত্রগুলোতে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে, আর যেটা পার্মানেন্ট অ্যাকশন, যেটা পার্মানেন্ট ইন নেচার যে অ্যাকশনটা, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। চলো, দ্য ফ্লাওয়ার ইজ স্মেলিং সুইট, এটা তো ভুল সেন্টেন্সটা দেওয়া রয়েছে। এটা কেন ভুল? উই উইল ডিসকাস ইট লেটার। দেখো, চিয়া ইজ কারেন্টলি পারসুইং আ মাস্টার্স ইন ডেভেলপমেন্টাল স্টাডিজ, দেখো চিয়া কী করছে? এখন মাস্টার ডিগ্রি করছে ডেভেলপমেন্টাল স্টাডিজে। তাহলে এটা কিন্তু তার বর্তমানে চলছে, বর্তমানে ঘটছে এমন একটা ইনসিডেন্ট বা ঘটনাকে বোঝানো হচ্ছে, বর্তমানে ঘটছে। সে কিন্তু এখন মাস্টার ডিগ্রি করছে, 2 বছর 3 বছর পর তো তার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি এটা একটা টেম্পোরারি অ্যাকশনকে বোঝানো হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। এবার দেখো কয়েকটা ওয়ার্ড আমরা মনে রাখবো, যে ওয়ার্ডগুলো আমাদের বুঝিয়ে দেবে যে এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে হবে। কীরকম? একটা হচ্ছে নাও, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, দিস ডেজ, তারপর থাকতে পারে কি রাইট নাও। রাইট নাও মানে কি এই মুহূর্তে, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো, যেটা কিন্তু হেল্প করবে আমাদের বুঝতে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। দেখো আমরা যদি পিছনে যাই, দেখো এখানে নাও রয়েছে, এই সেন্টেন্সটার মধ্যেও আমরা নাও পেয়েছিলাম, ঠিক আছে। তারপরে এখানে কি পেয়েছি? কারেন্টলি পেয়েছি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে যখন আমরা নাও, কারেন্টলি, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও এরকম সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো পাবো, তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। ওকে, এবার চলে যাব নেক্সট, ইউসেজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একটা টেম্পোরারি অ্যাকশনের জন্য ব্যবহার করি, সেটা আমরা এক্সাম্পল দেখলাম এবং এই পয়েন্টটা কিন্তু আমরা ভালোভাবে বুঝে গেছি। এবার দেখব নেক্সট ব্যবহারটা কি, তার নিয়ার অর ইমিডিয়েট ফিউচার, মানে যেটা ফিউচারের ঘটনা বাট খুব নিয়ার ফিউচারের ঘটনাকে বোঝানো হচ্ছে বা কোনো অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে, তার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। কী রকম? দেখো এক্সাম্পল দেখে নাও, উই আর গোয়িং টু দ্য মুভি ইন দ্য ইভিনিং। দেখো উই আর গোয়িং টু দ্য মুভি ইন দ্য ইভিনিং, সন্ধেবেলাতে আমরা মুভি দেখতে যাব, এখনও যাইনি কিন্তু সন্ধেবেলায় যাব। আই অ্যাম লিভিং ফর দিল্লি টুমোরো। ওকে, তারপর উই আর গোয়িং টু হবে এখানে, উই আর গোয়িং টু দ্য মার্কেট দিস ইভিনিং, আজকে সন্ধ্যেতে আমরা মার্কেটে যাব। দ্য ট্রেন ইজ অ্যারাইভিং অ্যাট 9:30 PM,
রাত 9:30টায় ট্রেনটা পৌঁছাবে। তাহলে দেখো প্রত্যেকটা ঘটনায় কিন্তু এখনও হয়ে যায়নি, প্রত্যেকটা ঘটনায় কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করছে, বাট এগুলো কি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিয়ার ফিউচার বা ইমিডিয়েট ফিউচার, যেটা মানে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। তো এই রকম ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। দেখো এই পয়েন্টটা বা এই ইউসেজটা যদি আমাদের জানা না থাকে, এক্সামে আমাদের কেমন ভুল হয় বলো তো। এই স্পেশালি এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স খুব আসে যে আই এম লিভিং ফর দিল্লি টুমোরো। তো টুমোরোটা দেখেই সবাই ভাববে কি, আচ্ছা টুমোরো মানে আগামীকাল, দ্যাট ইজ ফিউচার। তাহলে এখানে অ্যাম লিভিংটা ভুল বা এরর রয়েছে, এখানে কি হবে আই শ্যাল বা আই উইল লিভ হবে। কিন্তু এখানে আই শ্যাল লিভটাও ঠিক, আবার আই অ্যাম লিভিং ফর দিল্লি এটাও কিন্তু ঠিক, বোথ আর রাইট। তাহলে আমরা যদি এই রুলটা না জানি, তাহলে টুমোরো দেখে আমাদের ভুল করে দেওয়ার টেন্ডেন্সি থাকবে। তাহলে কি এই রুলটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। দেখো আমি তোমাদের বলবো, যারা ক্লাসটা করছো তোমরা কিন্তু নোট করো, মানে এবং ক্লাসটা যখন শুনছো তখন তোমরা ক্লাসটা ভালো করে শুনে নাও, বুঝে নাও মনোযোগের সাথে। তারপর সেকেন্ড টাইম যখন তোমরা ক্লাসটা দেখবে তখন কিন্তু তোমরা ক্লাসটা দেখার সাথে সাথে নোট করে নাও। আর তাছাড়া তোমরা নোট যারা করছো না তারা টেলিগ্রাম চ্যানেল লার্নিং করা, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটগুলো পেয়ে যাবে। বাট আমি তাও বলবো, ক্লাস নোট তোমরা পেয়ে গেলেও তোমরা যদি নিজেরা হাতে কলমে লেখো, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলো এবার আমরা তো দেখে নিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো ব্যবহার আমরা জেনে গেছি, এই দুটোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মেন ব্যবহার। এবার আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। দেখো এখানে আমরা কি পাচ্ছি বলো তো, এখানে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স পেয়েছি। চলো আমি নাম্বারিং করে দিচ্ছি, তোমরা সেন্টেন্সগুলো পড়ো এবং কমেন্ট সেকশনে বলো কোনটা ঠিক কোনটা ভুল। 1 2 3 4 5 6 and 7। তো এই 7টার মধ্যে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে 1 2 3 রং, 4 5 রাইট, এইভাবে তোমরা কিন্তু জানাও যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইয়োর প্রবলেম, সি ইজ বিলিভিং ইন গড, ইট ইজ অ্যাপিয়ারিং টু মি ভেরি ইজি, আই অ্যাম অ্যাপিয়ারিং ইন দ্য WBCS এক্সাম দিস ইয়ার, ফিয়ারিং দ্য বেল দ্য বয় ওক আপ, I am hearing the news on radio, I am loving my mother। এই 7টা সেন্টেন্সের মধ্যে এখানে সবগুলোই কি ঠিক নাকি সবগুলোই ভুল? চলো, I am understanding your problem, ভুল। She is believing in God, ভুল। It is appearing to me very easy, ভুল। I am appearing in the WBCS exam, right। Hearing the bell he woke up, এটা right। I am hearing the news on radio, রং। আই এম লাভিং মাই মাদার, রং। এবার এখানে দেখো, এখানে রয়েছে অ্যাপিয়ারিং, এটা বলছি ভুল। আবার রয়েছে আই অ্যাম অ্যাপিয়ারিং, এটা ঠিক। আবার এখানে হিয়ারিংটা ভুল, কিন্তু এখানে হিয়ারিং রয়েছে, এটা ঠিক। তারপর এখানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আমি তোমার প্রবলেমটা বুঝছি। তাহলে এগুলো ভুল হলো কেন? দেখো এখান থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন আসে, তাই আমাদের কিন্তু এই কনসেপ্টটা ভালোভাবে বুঝে নিতে হবে। এখানে একটা কনসেপ্ট রয়েছে, আমি এখানে বলে দিচ্ছি না তোমাদের কোনটা কেন ভুল বা কোনটা কেন ঠিক, তোমরা নিজেরাই বলবে। আগে আমরা জেনে নেব এখানে যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্টটা জেনে নিয়ে পর আমরা ফিরে আসবো এখানে, তখন তোমরা নিজেরাই বলবে যে তোমরা বুঝতে পারছো নাকি যে কোনটা ঠিক কোনটা ভুল। চলো, ভার্বের কিন্তু বিভিন্ন প্রকারভেদ হয়। তো এখানে আমরা ভার্বকে দুটো ভাগে ভেঙেছি, যে ভার্বটা আমাদের কিন্তু এখানে জানাটা দরকার। দেখো নাম্বার 1-এ আমরা পেয়েছি অ্যাকশন ভার্ব, আর নাম্বার 2-এ আমরা পেয়েছি স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব, যেটাকে আমরা স্টেট ভার্বও বলে থাকি। ওকে, এবার অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন কথাটার থেকেই আমরা বুঝতে পারছি, যেখানে আমাদের একটা অ্যাকশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে। এ ভার্ব দ্যাট রেফার্স অ্যানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেরকম ছোটা, দৌড়ানো, জাম্প, সুইম, ইট, ড্রিঙ্ক, গো, কাম, প্লে, প্রত্যেকটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। প্রত্যেকটাতেই দেখো আমাদের কিন্তু একটা মুভমেন্টকে বোঝানো হচ্ছে। ওকে, প্রত্যেকটা ভার্বের মধ্যে আমরা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা বা আমাদের একটা মুভমেন্ট বুঝতে পারছি আমরা। কিন্তু স্টেট ভার্ব কোনগুলো বলো তো? স্টেট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেগুলো কি এক্সপ্রেস করে, একটা স্টেট, একটা ফিলিং, একটা অপিনিয়ন, একটা ইনফরমেশন। তো সেইগুলোকে বলা হচ্ছে স্টেট ভার্ব। অর্থাৎ সোজা করে বললে স্টেট ভার্ব কী করে? স্টেট ভার্ব কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। এটা কি করে? এটা শুধুমাত্র গিভস ইনফরমেশন
gives information about the situation। কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা স্টেটকে নিয়ে কিছু আমাদের ইনফরমেশন দেয়, কিছু আমাদের তথ্য দেয়, কিছু আমাদের বলে দেয়, কিন্তু এটার মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। ওকে, তাহলে সেটাকে বলা হচ্ছে স্টেটিভ ভার্ব। এবার এই যে ভার্বকে আমরা দুভাগে এখানে ভেঙেছি, অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্ব। কেন ভাঙলাম দেখো, এখানে আমরা স্টেটিভ ভার্বটা জানছি বিকজ স্টেটিভ ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো হয় না। এই যে স্টেটিভ ভার্বস আর নট ইউজড উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন স্টেটিভ ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না? দেখো, কন্টিনিউয়াস টেন্স মানে কি, যখন কোনো কাজ চলছে, কোনো কাজ যখন চলছে মানে কোনো কাজ যখন ইন কন্টিনিউয়েশনে রয়েছে, তো সেগুলোকেই তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। এবার স্টেটিভ ভার্বগুলো না কখনো কোনো অ্যাকশনকে তো বোঝাচ্ছে না, তাহলে কোনো অ্যাকশন চলছে এটা বোঝাবো কী করে? স্টেটিভ ভার্ব তো সবসময় কী করে, কোনো ইনফরমেশন দেয়, আমাদের ফিলিং, আমাদের কোনো এক্সপ্রেশন, আমাদের অপিনিয়ন, এইগুলোকে প্রকাশ করে। এগুলোর মধ্যে তো কোনো অ্যাক্টিভিটি চলছে এরকম বোঝায় না, এগুলো তো কোনো অ্যাক্টিভিটিই বোঝায় না, তাহলে অ্যাক্টিভিটি চলছে কী করে বোঝাবে? তাহলে ওই জন্য স্টেটিভ ভার্বগুলো কী হয় বলো তো, কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না। স্টেটিভ ভার্বসকে কখনো আমরা V4 করতে পারি না, ঠিক আছে? তো ওই জন্য স্টেটিভ ভার্বগুলোকে আর একটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় কি, নন প্রোগ্রেসিভ ভার্ব। দেখো, প্রোগ্রেস মানে কি, এগিয়ে যাওয়া, ঠিক আছে? এবার স্টেটিভ ভার্বগুলোর কখনো প্রোগ্রেস হয় না। স্টেটিভ ভার্বগুলো একদম ফিক্সড পজিশনেই থাকে, যেভাবে থাকে সেইভাবেই থাকে, মানে এটা কখনো কোনো প্রোগ্রেস নেই। এটা তো কোনো অ্যাক্টিভিটি নয় যে চলবে কিছু সময়ের জন্য এরকম বোঝাবে। তো ওই জন্য স্টেটিভ ভার্বগুলোকে নন প্রোগ্রেসিভ ভার্ব বলা হয়। এগুলো কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারি না, ঠিক আছে? এবার স্টেটিভ ভার্ব কী কী, কোনগুলো স্টেটিভ ভার্ব? দেখো, এখানে কিন্তু অনেক কটা স্টেটিভ ভার্ব লেখা রয়েছে। তো এত স্টেটিভ ভার্ব আমরা কি মুখস্থ করবো নাকি? এইভাবে মুখস্থ করা পসিবল না, এইভাবে মুখস্থ করা পসিবল নয়। তাহলে আমরা মুখস্থ তো করবো না, মুখস্থ করে মনে রাখাও সম্ভব নয়। তাহলে কি করব, আমরা ভালোভাবে কনসেপ্টটাকে বুঝে নেব। দেখো, স্টেটিভ ভার্ব কোনগুলো, প্রথম থেকে যদি আমি বলি, স্টেটিভ ভার্ব হচ্ছে যেগুলো হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে যেটা আমাদের কোনো একটা পারসেপশনকে বোঝায়। যেরকম ধরো, দেখছি, ঠিক আছে, শুনছি, কোনো কিছু ফিল করছি, কোনো কিছু রেকগনাইজ করছি, কোনো কিছু নোটিশ করছি, তারপর স্মেল বলতে পারি, তার সাথে সাথে আমরা কি বলতে পারি, দেখো, টেস্টটাকে বলতে পারি। তাহলে এখানে দেখো, এগুলো হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে যেগুলো আমরা আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে সেই ইন্দ্রিয়গুলো ব্যবহার করে যে ভার্বগুলোকে আমরা বোঝাই। যেরকম ধরো, আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আমরা ফিল করছি কোনো কিছুকে আমরা রেকগনাইজ করছি, চিনতে পারছি, কোনো কিছুকে আমরা নোটিশ করছি, কোনো গন্ধ শুকা বোঝাচ্ছে বা কোনো টেস্ট বোঝাচ্ছে, কোনো কিছুকে স্মেল করা বোঝাচ্ছে, কোনো কিছু স্মেল বোঝাচ্ছে বা কোনো কিছু টেস্ট করা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভার্ব অফ পারসেপশনের ক্ষেত্রে V4 অর্থাৎ কখনো কোনো আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি না। এবার কিছু ভার্ব রয়েছে যেগুলো আমাদের থট প্রসেসকে রেফার করে বলতে, এই যেরকম ধরো, আই থিঙ্ক, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, তারপর কি, রিমেম্বার, ফরগেট, তারপর আমরা বলতে পারি কি, নো, সাপোজ। ওকে, এগুলো হচ্ছে আমাদের থট প্রসেসকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো V4 ব্যবহার করতে পারি না। দেখো, আমি কিছু ভাবছি, আমার মনে হচ্ছে, তারপর ধরো এখানে রয়েছে আরও দুটো ভার্ব মনে রাখবো, একটা হচ্ছে অ্যাপিয়ার, একটা হচ্ছে SWMC। আমার কোনো কিছু মনে হচ্ছে, আমি কোনো কিছু মনে করছি, কোনো কিছু আমি ভুলে গেছি, ঠিক আছে, আমি কোনো কিছু জানি। এগুলো কিন্তু আমাদের থট প্রসেস বা আমাদের থিঙ্কিং প্রসেসটাকে ডিনোট করছে। তো এই সমস্ত যে ভার্বগুলো রয়েছে এগুলোও কখনো আমরা V4 ব্যবহার করতে পারি না, ঠিক আছে। এবার তারপর ধরো রয়েছে কি, কোনো ভার্ব যেগুলো পজেশনকে দেখাচ্ছে,
পজেশন মানে কি? পজেশন মানে আছে অর্থে আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করি, যেরকম আমরা বিলং বলতে পারি, ওকে, তারপর আমরা বলতে পারি হ্যাভ, তারপর ওন বলতে পারি, পোজেস বলতে পারি, ওকে, কন্টেন, কম্প্রাইজ, আর কি রয়েছে কনসিস্ট। দেখো এখানে এই ভার্বগুলো কি আছে অর্থে ব্যবহার করা হয়। যেরকম ধরো আমি যদি ফর এক্সাম্পল একটা বলি তোমাদের যে দিস বিল্ডিং কম্প্রাইজেস 4 রুমস। দেখো এই বিল্ডিংটাতে 4টে রুম রয়েছে, অর্থাৎ আছে অর্থে বোঝানো হচ্ছে। তাই এখানে কিন্তু যদি থাকে দিস বিল্ডিং ইজ কম্প্রাইজিং, সেটা রং কী হবে? দিস বিল্ডিং কম্প্রাইজেস। দেখো আমরা করেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, ওকে। বা কখনো ধরো আমাদের কোনো মানে মনের ফিলিংসকে যখন আমরা বোঝাই, যেরকম যে ভার্বগুলো দিয়ে আমরা কোনো ফিলিংসকে ডিনোট করি, সেই ভার্বগুলো যেরকম লাইক, ঠিক আছে, লাইক, লাভ, হেট, তারপর বিলিভ, উইশ, রিফিউজ, ডিজায়ার, ইমাজিন। তো এইগুলো কি? এইগুলো আমাদের কোনো একটা ফিলিংসকে বোঝানো হচ্ছে এই ভার্বগুলো দিয়ে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা কখনো V4 ব্যবহার করতে পারবো না, ওকে। তাহলে দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বললাম সো দ্যাট তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো কিছু ভার্ব রয়েছে যেগুলো আমরা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ফিল করি, যে জিনিসগুলোকে সেই ক্ষেত্রে সেই ভার্বের সাথে V4 হয় না। আমাদের থট প্রসেসকে বোঝাচ্ছে, আমাদের চিন্তা করা, আমাদের মনে করা, ভুলে যাওয়া, জানা, ধারণা করা, এগুলো থট প্রসেসকে রেফার করছে। কিছু ভার্ব যেখানে আছে অর্থাৎ পজেশনকে বোঝাচ্ছে, আবার কিছু আমাদের মনের ফিলিংসকে বা ইমোশনকে ডিনোট করছে। তো সেই ভার্বগুলোর ক্ষেত্রে কখনো আমরা V4 ব্যবহার করছি না, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়। এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা স্টেট সম্পর্কে একটা আমাদের ধারণা দেয় বা একটা কী বলবো, একটা ইনফরমেশন দেয়। তাই এক্ষেত্রে আমরা কিন্তু কখনো V4 ব্যবহার করব না। এবার এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা কিন্তু দেখতে পাবে কখনো কখনো V4 ব্যবহার করছি। যেরকম দেখো এখানে অ্যাপিয়ারটা, তো আমি কি বললাম? অ্যাপিয়ারটা বললাম যেহেতু অ্যাপিয়ারটা একটা স্টেট ভার্ব। তাহলে এবার তোমাদের কোয়েশ্চেন, ইট ইজ অ্যাপিয়ারিং টু মি ভেরি ইজি হবে না? ভেরি ফাইন। ইট কি হবে? প্রেজেন্ট টেন্সে ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি ইজি, সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি ইজি। কিন্তু এখানে আই অ্যাম অ্যাপিয়ারিং ইন দ্য WBCS এক্সাম, এটা তাহলে ঠিক কেন? এটা তো ভুল হওয়ার কথা। কিন্তু এখানে অ্যাপিয়ারের মানেটা কি বলো তো? এখানে অ্যাপিয়ারের মানেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাপিয়ারের মানে হচ্ছে পার্টিসিপেটিং। আর পার্টিসিপেট করা কোনো কিছুতে, এটা তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো একটা অ্যাকশনকে বোঝানো হচ্ছে, যেটা চলছে, একটা অ্যাকশন যেটা চলছে বর্তমানে। তো এরকম কোনো অ্যাকশনকে যেহেতু বোঝানো হচ্ছে, পার্টিসিপেটিং মানে কি? পার্টিসিপেট করছি, এটা একটা অ্যাকশন, এটা একটা অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। তো যখন স্টেট ভার্বগুলোর কিছু কিছু ক্ষেত্রে মানেটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই স্টেট ভার্বগুলোর সাথে আমরা আইএনজি ফর্মটা ব্যবহার করতে পারি। এটা আমাদের সেন্টেন্সটা পড়ে সেন্সটা বুঝে নিতে হবে, ওকে। এমন কিছু কঠিন একটা বা ডিফিকাল্ট বিষয় নয় এটা। এটা কিন্তু ওভার দ্য টাইম আমরা যত প্র্যাকটিস করব, এগুলো কিন্তু আমাদের তত ক্লিয়ার হবে। শুধুমাত্র দেখো, শুধুমাত্র যদি আমরা থিওরি পড়ে এক্সাম দিতে চলে যাই, আমরা কখনোই কিন্তু এক্সামে করে আসতে পারবো না। কারণ শুধু থিওরি পড়ে হয় না, আমাদের থিওরির সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কিন্তু রেগুলার প্র্যাকটিস করি, তো রেগুলার প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে কিন্তু দেখবে থিওরিটাও আমাদের ব্রেনে সলিডিফাই হচ্ছে। অর্থাৎ থিওরিটা আমরা প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু ভালোভাবে বেশি ক্লিয়ার করতে পারবো, এবং থিওরিটাও আর ভুলছি না। তাহলে থিওরিটা যখন আর আমরা ভুলছি না, আমরা কিন্তু এক্সামে অ্যাকুরেটলি আনসার করে আসতে পারবো। তাহলে এখানে ইট ইজ অ্যাপিয়ারিং মানে এখানে হয়ে গেল কি, মানে আই এম পার্টিসিপেটিং, ওকে। বা ধরো একটা সেন্টেন্স বলছি, আই অ্যাম অ্যাপিয়ারিং মাই জার্নাল নেক্সট মান্থ। সামনের মাসে আমার জার্নালটা কি হবে? অ্যাপিয়ার হবে। মানে কি আই অ্যাম অ্যাপিয়ারিং মানে কি, এখানে বলা হচ্ছে আই অ্যাম পাবলিশিং, আমি আমার সামনের মাসে জার্নালটাকে পাবলিশ করতে চলেছি।
তাহলে আই এম পাবলিশিং, এখানে অ্যাপিয়ারের মানেটা হচ্ছে পাবলিশিং, তাই কিন্তু এখানে অ্যাপিয়ারিং থাকলেও এই সেন্টেন্সটা কারেক্ট, এটা রং নয়। কারণ এখানে অ্যাপিয়ারের মানেটা কিন্তু মনে হওয়া বা প্রতিপন্ন হওয়া নয়, এখানে অ্যাপিয়ারের মানেটা হচ্ছে পাবলিশ। ঠিক আছে, এবার দেখো এখানে রয়েছে হিয়ারিং দ্য বেল, আই এম হিয়ারিং দ্য নিউজ। হিয়ারটা যেহেতু আমাদের ভার্ব অফ পারসেপশনের মধ্যে পড়ছে, এখানে কি হবে, আই হিয়ার দ্য নিউজ হবে। ঠিক আছে, কিন্তু এখানে হিয়ারিং দ্য বেল দ্য বয় ওক আপ, হিয়ারিংটা এখানে ঠিক কেন? হিয়ারের সাথে তো আইএনজি ফর্ম হয় না। ইয়েস, হিয়ারের সাথে আইএনজি ফর্ম হয় না, ঠিক আছে, কিন্তু এখানে হিয়ারিংটা তো ভার্ব নয়, আমি কি বলেছি V4 হয় না, কিন্তু এখানে হিয়ারিংটা কি, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপেল, অর্থাৎ এখানে হিয়ারিংটা কাজ করেছে একটা অ্যাডজেক্টিভ হিসাবে, এখানে হিয়ারিংটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না, তাই এখানে কিন্তু হিয়ারিং দ্য বেল দ্য বয় ওক আপ এটা কিন্তু রাইট। ওকে, তাহলে দেখো এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেন্টেন্স 1-এ আই এম আন্ডারস্ট্যান্ডিং ছিল, আন্ডারস্ট্যান্ডিং তো হবে না, এখানে কি হবে বলো, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। ওকে, এবার নেক্সট সেন্টেন্স কী ছিল, শি ইজ বিলিভিং ইন গড, অবশ্যই বুঝতে পারছি কী হবে, শি বিলিভস ইন গড, কারণ বিলিভটা কি, বিলিভটা হচ্ছে আমাদের একটা কি বলবো থট প্রসেসকে বোঝাচ্ছে। বিলিভটা কি, বিলিভটা হচ্ছে আমাদের একটা স্টেটিভ ভার্ব, তো এখানে ওই জন্য শি বিলিভস ইন গড হবে। আচ্ছা 3, 4 অলরেডি আমরা করেছি, 5 করা হয়ে গেছে, 6 হয়ে গেছে, আই এম লাভিং মাই মাদার, লাভটা কি আমাদের একটা ফিলিং বা ইমোশন, তাহলে কি হবে, আই লাভ মাই মাদার। ওকে, তো এখানে দেখো আমরা বুঝতে পারলাম যে এখানে কেন কোন সেন্টেন্সটা ভুল হচ্ছিল, সেটা কিন্তু এতক্ষণে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা জেনে নিয়েছি ভার্বের অ্যাকশন ভার্ব বা স্টেট ভার্ব। এবার স্টেট ভার্বগুলো কিন্তু এই যেগুলো এক্সামে কোয়েশ্চেনে বেশি রিপিটেড ওয়ার্ড যেগুলো দিয়ে আসে, যেরকম থিঙ্ক, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, রিজেম্বল, হোপ, লাইক, লাভ, অ্যাপিয়ার, সিম, নো, বিলং, হ্যাভ, হিয়ার, স্মেল, টেস্ট, বিলিভ, ট্রাস্ট, নিড, এগুলো কি, এগুলো হচ্ছে মেন স্টেট ভার্বগুলো যেগুলো দিয়ে কোয়েশ্চেন জানতে চাওয়া হয়। দেখো এবার এখানে আমরা হ্যাভ ভার্বটা নিয়ে একটু ইন ডিটেলে যাব, কেন, কারণ এটার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, তাই এখানে আমরা হ্যাভ ভার্বটা নিয়ে একটু ডিটেলে যাব। হ্যাভটা এমন একটা ভার্ব যেটা দুটো মানে, ঠিক আছে, অনেক স্টেটিভ ভার্বই রয়েছে যেগুলো কখনো কখনো, যেরকম আমরা একটু আগেই দেখে এলাম না অ্যাপিয়ারটা, অ্যাপিয়ার যখন মনে হওয়া বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারের সাথে V4 দিতে পারছি না, কিন্তু যখন অ্যাপিয়ারের মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যখন অ্যাপিয়ারের মানে হয়ে যাচ্ছে পাবলিশ করা বা পার্টিসিপেট করা, সেক্ষেত্রে অ্যাপিয়ারের সাথে আমরা আইএনজি দিতে পারছি। আবার ধরো একটা ফর এক্সাম্পল আমি বলছি, এখানে আমি একটা ধরো স্মেল ভার্বটাকে নিলাম। ওকে, এখানে এবার আমি দুটো সেন্টেন্স লিখছি, একটা আমি কি লিখছি, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। ওকে, এবার নেক্সট লিখছি কি, আই অ্যাম স্মেলিং দ্য ফ্লাওয়ার। এবারে কোনটা ঠিক কোনটা ভুল, এটা কি ভুল আর এটা ঠিক না, এটাও ঠিক আবার এই সেন্টেন্সটাও ঠিক, কেন, দেখো দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এখানে স্মেলটা যেহেতু একটা স্টেটিভ ভার্ব তাই এখানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি, ঠিক আছে। এবার আই এম স্মেলিং দ্য ফ্লাওয়ার মানে কি, এখানে আমার কিন্তু গন্ধ শোকা বোঝাচ্ছে, আমি ফুলটার গন্ধ শুকছি, কিন্তু আমি ফুলটার গন্ধ শুকছি, এখানে দেখো এখানে এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি কেন, আমি ফুলটার গন্ধ শুকছি, আমি কি এটা মানে পার্মানেন্ট আমার জব, আমি ফুলটার গন্ধ শুকছি, এখন আমার ফুলের স্মেলটা দেখবে অনেক সময় হয় না, আমরা নাকের সামনে নিয়ে এসে ফুলের গন্ধ শুকি, তো ওটা আমাদের পার্মানেন্ট অ্যাকশন নয়, ওটা টেম্পোরারি অ্যাকশন, তাই এক্ষেত্রে যেহেতু টেম্পোরারি অ্যাকশনকে বোঝানো হচ্ছে বা গন্ধ শোকা মানেটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি, কিন্তু যখন দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, এক্ষেত্রে আমরা যেহেতু এটা একটা পার্মানেন্ট অ্যাকশন, পার্মানেন্ট স্টেট বা পার্মানেন্ট সিচুয়েশনকে বোঝানো হচ্ছে, এখানে দেখো দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, এখানে কোনো অ্যাক্টিভিটি নেই, এটা একটা পার্মানেন্ট কি বলবো, এটা একটা কিন্তু এভারলাস্টিং ব্যাপার, ফুলের গন্ধ তো অলওয়েজ মধুরই হয়, তাই না, অলওয়েজ ফুলে মিষ্টি গন্ধ থাকে, তাহলে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট এটা একটা কি বলবো, এটা একটা এভারলাস্টিং ইনফরমেশন বা একটা এভারলাস্টিং ঘটনা বলতে পারি আমরা, তাই এখানে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি। আর নেক্সট সেন্টেন্স যেখানে একটা টেম্পোরারি অ্যাকশন বোঝানো হয়েছিল, যেখানে আমার গন্ধ শুকা, অ্যাট প্রেজেন্ট আমি ফুলটার গন্ধ শুকছি বা গন্ধটা নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি।
ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের যখন আমরা কোনো সেন্টেন্স পাবো একটু সেন্সটা দেখতে হবে। তো সেই সেন্সটা দেখলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো কোনটা কোন টেন্সে হবে। এবার দেখো হ্যাভ ভার্বটা যখন মানে হচ্ছে পজেশন বা হ্যাভ ভার্বটা যখন আছে অর্থে ব্যবহার করব সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের সাথে V4 ব্যবহার করতে পারবো না। কিন্তু যখন হ্যাভ ভার্বটার মানে হবে খাওয়া, পান করা, টাইম কাটানো, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ ভার্বের সাথে আইএনজি অর্থাৎ V4 ব্যবহার করতে পারবো। ওকে, এক্সাম্পল দেখো, হি হ্যাজ আ বিগ ফ্যামিলি। ঠিক আছে, তার একটা বড় ফ্যামিলি রয়েছে। তাহলে এখানে কিন্তু এটা ঠিক আছে, কারণ তার একটা বড় ফ্যামিলি রয়েছে, তার বড় ফ্যামিলি একটা আছে। এখানে আছে অর্থে হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়েছে। হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্মটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, আর হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই হিয়ের সাথে আমরা হ্যাজের ব্যবহার করেছি। নেক্সট কী রয়েছে, রাইট নাও সি ইজ হ্যাভিং আর ব্রেকফাস্ট। সে এখন তার ব্রেকফাস্টটা খাচ্ছে। এখানে হ্যাভিং মানে কি, এখানে হ্যাভিং মানে হচ্ছে ইটিং, সে তার ব্রেকফাস্ট করছে বা খাচ্ছে বোঝানো হচ্ছে, তাই এখানে কিন্তু আমরা হ্যাভিং বলেছি। কারণ আমরা জানি হ্যাভ ভার্ব যখন আছে অর্থে ব্যবহার করি তখন তার মানে হয়ে যায়, তখন সেটা হয়ে যায় স্টেটিভ ভার্ব, মানে সেটা তখন স্টেটিভ ভার্বের রুলে পড়ে যাচ্ছে। পজেশন বোঝালে আমরা জানি স্টেটিভ ভার্ব যখন পজেশন বোঝায় সেই ভার্বগুলো আমরা আইএনজি করতে পারি না, তাহলে সেখানে আমরা বিলং পড়েছিলাম, হ্যাভ পড়েছিলাম, ওন পড়েছিলাম। ওকে, তো এখানে তাহলে হ্যাভ ভার্ব যখন পজেশন বোঝাচ্ছে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু যেক্ষেত্রে আমাদের ইটিং, ড্রিঙ্কিং, স্পেন্ডিং টাইম এক্ষেত্রে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা হ্যাভের সাথে আইএনজি যুক্ত ব্যবহার করতে পারছি ফর্মটা। আচ্ছা, এবার টেস্ট ইয়োরসেলফ। এবার তোমরা কমেন্ট সেকশানে জানাও তো, এই যে তিনটে সেন্টেন্স পেয়েছো, এই তিনটের মধ্যে তিনটেই কি ঠিক রয়েছে? হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার, আই অ্যাম হ্যাভিং মাই ডিনার, উই আর হ্যাভিং গুড টাইম উইথ আওয়ার মেন্টর। দেখো, হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার, ঠিক না ভুল বলো? কারেক্ট অর রং? দেখো, হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার, এটা রং। আই অ্যাম হ্যাভিং মাই ডিনার, রাইট। উই আর হ্যাভিং গুড টাইম উইথ আওয়ার মেন্টর, রাইট। আচ্ছা, প্রথমেরটা ভুল হলো কেন? দেখো, প্রথমেরটা তার একটা কালো গাড়ি আছে, আছে অর্থে বোঝাচ্ছে না, অর্থাৎ এখানে একটা পজেশন অর্থটাকে বোঝানো হচ্ছে। তাহলে পজেশনের অর্থ যখন হ্যাভ ভার্বটা প্রকাশ করে তখন তার সাথে আমরা V4 করতে পারি না। তাহলে হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার হবে না, কি হবে? হি হ্যাজ আ ব্ল্যাক কার। ওকে, হি হ্যাজ আ ব্ল্যাক কার, এখানে হ্যাজ হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই এম হ্যাভিং মাই ডিনার, এখানে হ্যাভিংটার মানে কি? এখানে হ্যাভিংটার মানে হচ্ছে ইটিং, আমি রাত্রের খাবারটা খাচ্ছি। তাহলে রাত্রের খাবার খাওয়া বোঝাচ্ছে, এখানে ইটিং বোঝাচ্ছে। আবার এখানে কি বলছে? উই আর হ্যাভিং গুড টাইম উইথ আওয়ার মেন্টর। এখানে হ্যাভিংয়ের অর্থ কি? এখানে হ্যাভিংয়ের অর্থ হচ্ছে আমি সময় কাটাচ্ছি, স্পেন্ডিং, উই আর স্পেন্ডিং গুড টাইম। ঠিক আছে, তাহলে সময় কাটানো বোঝানোর জন্য ড্রিঙ্কিং, ইটিং, তারপর স্নান করা, অনেক সময় বাথ, এটা বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাভ ভার্বের ব্যবহার করি। তো সেক্ষেত্রে যখন হ্যাভ ভার্বের মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভের সাথে হ্যাভিং আইএনজি ফর্মটা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের যে স্টেটিভ ভার্বগুলো রয়েছে, তো স্টেটিভ ভার্বের যখন মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কোনো ইনফরমেশন না দিয়ে কোনো অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা স্টেটিভ ভার্বগুলোর সাথে কিন্তু আইএনজি ফর্ম ব্যবহার করতে পারছি, সেটা রাইট। কিন্তু যখন কোনো স্টেট অর্থাৎ কোনো ইনফরমেশন দিচ্ছে কোনো স্টেটিভ ভার্ব, যেরকম সি বিলিভস ইন গড। ঠিক আছে, এখানে দেখো সে ভগবানে বিশ্বাস করে না, এটা কি কোনো অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে সে ভগবানে বিশ্বাস করে। তাহলে এটা একটা তার সম্পর্কে ইনফরমেশন আমরা পাচ্ছি। তো তাহলে কি দেখতে পেলাম? স্টেটিভ ভার্বগুলো যখন কোনো সিচুয়েশন, কোনো স্টেট, কোনো আমাদের ফিলিংস, এগুলো সম্পর্কে কোনো ইনফরমেশন দিচ্ছে, তো সেক্ষেত্রে স্টেট ভার্বের সাথে আমরা কখনো আইএনজি ফর্ম ব্যবহার করতে পারছি না। কিন্তু কোনো স্টেটিভ ভার্ব যখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা যখন কোনো অ্যাক্টিভিটিকে প্রকাশ করছে, তার সাথে আমরা আইএনজি ফর্মের ব্যবহার করতে পারছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাদের জেনে নিতে হবে। স্ট্রাকচারটা কি? দেখো, সাবজেক্ট, তারপর অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা হ্যাজ অথবা হ্যাবের ব্যবহার করব, তার সাথে আমরা ব্যবহার করব V3। এখানে দেখো V3 এর ব্যবহার করছি, রাইট।
দেখো আমরা প্রথম দিন ক্লাসে বলেছিলাম ভার্বের 5টা ফর্মকে কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে। কেন? কারণ আমি বলেছিলাম তোমাদের, দেখো ভার্বের 5টা ফর্ম কিন্তু আমাদের যে টোটাল 12 টেন্স রয়েছে, তো এই 12টা টেন্সে ভার্বের এই 5টা ফর্মকে নিয়ে আমরা কাজ করি। যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 এর ব্যবহার পেয়েছি, বা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে V5 এরও ব্যবহার পেয়েছি। V2 ব্যবহার করি আমরা সিম্পল পাস্টে, আর V4 এর ব্যবহার পেয়েছি কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আজকে আমরা দেখো এখানে V3 এর ব্যবহারটা পাচ্ছি, এই যে V3, তো এই V3 এর ব্যবহার পাচ্ছি আজকে পারফেক্ট টেন্স করতে গিয়ে। তাহলে দেখো আমাদের এই যে ভার্বের যে ফর্মগুলো, তো এই ভার্বের ফর্মগুলো কিন্তু বিভিন্ন টেন্সে আমরা ব্যবহার করছি। সুতরাং আজকে V3 ব্যবহার করছি। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যদি আমি বলি প্লে, V2 হচ্ছে প্লেড, আর V3ও কিন্তু সেম, প্লেড। ওকে, অনেক সময় V2 আর V3 সেম হয়, আবার কখনো কখনো V2 V3 কিন্তু আলাদা হয়। যেরকম যদি গো ভার্বটা নিই, ওয়েন্ট হচ্ছে V2 আর গন হচ্ছে V3। এখানে দেখো V2 আর V3 কিন্তু আলাদা। আবার কিছু কিছু ক্ষেত্রে ইডি যোগ করে যেগুলো হয় সেগুলো মোস্ট অফ দ্য কেসেস V2 V3 সেম হয়। V2 মানে হচ্ছে সিম্পল পাস্টের যে ফর্মটা, সেটাকে V2 বলি, আর V3 মানে হচ্ছে পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ যেটা আমরা পারফেক্ট টেন্স করতে গিয়ে ব্যবহার করি। তো সেই ভার্বের ফর্মটাকে আমরা বলি কি? সেই ভার্বের ফর্মটাকে আমরা বলি V3। তো এখানে পারফেক্ট টেন্সে আমরা V3টা ব্যবহার করব। চলো আগে এখানে আমরা যে ইংলিশে ডেফিনেশনটা রয়েছে সেটা পড়ার আগে আমরা একটা টাইমকে বুঝে নিই ভালো করে। দেখো আমাদের টাইম, ঠিক আছে, টাইমটাকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, আমরা টাইমটাকে 3টে ভাগ, অর্থাৎ একদম গ্রস বলতে পারি, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ওকে, এবার দেখো কোনো একটা কাজ পাস্টে স্টার্ট হচ্ছে কিন্তু প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ হলো, প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ হয়ে এখানে শেষ হয়ে গেছে। তো এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি? দেখো কোনো কাজ, একটা অ্যাক্টিভিটি, প্রেজেন্টে একটা অ্যাক্টিভিটি পাস্টে স্টার্ট হলো, পাস্টে স্টার্ট হয়ে চলছে 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 এবং সেটা চলতে চলতে দেখো প্রেজেন্টেও চলছে, ঠিক আছে, প্রেজেন্ট পর্যন্তও চলছে। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তাহলে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করব সেটা বুঝতে পারলাম। কোনো কাজ যেটা পাস্টে শুরু হচ্ছে, যেটা পাস্টে স্টার্ট হচ্ছে এবং যে কাজটা পাস্টেই এন্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা পাস্ট, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু কোনো কাজ পাস্টে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, প্রেজেন্টে একটা টাইমে এসে জাস্ট মাত্র বন্ধ হয়েছে বা শেষ হয়েছে এরকম বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আবার কোনো কাজ পাস্টে তো শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টেও এখনও চলছে এরকম বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। আশা করছি তোমাদের এই টাইমের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে। চলো এবার দেখে নেব এখানে আমরা কি কি লিখেছি, কি কি নোট করেছি, একবার পড়ে নাও। ইট ইজ ইউজড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু ইন্ডিকেট আ লিঙ্ক অর কানেকশন বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। এই যে আমরা যখন টাইমটা পড়লাম দেখলাম পাস্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশন বা একটা লিঙ্ককে বোঝাচ্ছে কে বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, মানে বললাম না এইমাত্র প্রেজেন্টে শেষ হয়েছে বা প্রেজেন্টেও কন্টিনিউ হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি সেটা এইমাত্র প্রেজেন্টে শেষ হয়েছে। অর্থাৎ ইট ডিনোটস অ্যাক্টিভিটিস বিগিনিং ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাভ দ্য এফেক্ট ইন দ্য প্রেজেন্ট। বর্তমানেও তার প্রভাবটা রয়েছে, মানে জাস্ট এইমাত্র শেষ হয়েছে। বা কখনো কখনো এটা দেখায় কোনো আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট, ইট শোজ আনফিনিশড অ্যাকশনস অফ পাস্ট। এটা কখনো কখনো মানে পাস্টে স্টার্ট হয়ে এখনও চলছে, এখনও শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি, এইরকম অ্যাকশনের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। এবার কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা। দেখো এখানে কি রয়েছে, আই হ্যাভ অলরেডি ডান মাই ডিড, নাও ইটস ইয়োর টার্ন। অলরেডি আমি আমার কাজটা করে দিয়েছি, এবার তোমার টার্ন।
তুমি কি করবে এবার তুমি দেখো, আমি জাস্ট করে দিয়েছি আমার কাজটা, অলরেডি করে দিয়েছি মানে কি আমি এইমাত্র আমার কাজটা করা শেষ করেছি, অর্থাৎ আমার কাজের প্রভাবটা কিন্তু এখনও রয়েছে প্রেজেন্টের। ঠিক আছে, তো এবারে তোমার টার্ন যে তুমি কি করবে। তো এখানে রয়েছে দেখো, অফ লেট দেয়ার হ্যাজ বিন নো নিউজ অফ দ্য ম্যাচ, এখনও পর্যন্ত ম্যাচে কি হবে তার ম্যাচের কোনো খবর পাওয়া যায়নি, মানে এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বাট প্রেজেন্টে যে কোনো সময় আমরা কিন্তু ম্যাচের খবর পাবো। তাহলে কি অফ লেট এই ওয়ার্ডটা, তারপর অলরেডি ওয়ার্ডটা পেয়েছি, তারপর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ওয়াচড দ্য মুভি, দেখো এটাই হচ্ছে প্রথমবার আমি মুভিটা দেখলাম, তো আমি এই মুভিটা এই প্রথমবার দেখছি, তাহলে দেখো এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই ফ্রেজটা পেয়েছি। তো এরকমভাবে কিছু ফ্রেজ রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইন্ডিকেট করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ঘটনা। যেরকম দেখো সো ফার, তারপর রয়েছে অলরেডি, রিসেন্টলি, লেটলি, অফ লেট, জাস্ট, ইয়েট, ফর, সিন্স, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য অনলি টাইম, 2 times, 3 times, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট। তারপর আচ্ছা ইয়েটটা তো আমরা লিখেছি, ইয়েট এই যে এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো পেলাম ওইগুলো আমাদের ইন্ডিকেট করে যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের একটা ঘটনা, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো এটা কি দেখায়, এটা বোঝায় বা এটা ইট শোজ বা দে শো, দে শো এ কানেকশন, কিসের সাথে কিসের কানেকশন, এ কানেকশন বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, পাস্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশনকে দেখাচ্ছে এই ওয়ার্ডগুলো। ঠিক আছে, শো ফারটা দেখো, শো ফারটা আমরা পজিটিভ বা নেগেটিভ দুক্ষেত্রেই ব্যবহার করি। তারপর আমরা আরও রয়েছে কি না, রিসেন্টলি, এটা পজিটিভ সেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর অলরেডি আমরা কাজটা করে নিয়েছি, অলরেডি, রিসেন্টলি, এগুলো আমরা পজিটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, ইয়েরটা যেরকম আমরা নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করি। তো চলো এবার আমরা এক্সাম্পলগুলো একটু ভালোভাবে স্টাডি করব। যেরকম দেখো, আই হ্যাভ অলরেডি ডান মাই ডিউটি, নাও ইটস ইয়োর টার্ন, আমি আমার কাজটা করে দিয়েছি, অর্থাৎ একটা পজিটিভ সেন্সে রয়েছে। এবার তুমি ঠিক করো যে তুমি কি করবে। এখানে একটা এক্সাম্পল রয়েছে দেখো, উই হ্যাভ নট ভিজিটেড রাম মন্দির ইয়েট, আমরা এখনও রাম মন্দির ভিজিট করিনি, অর্থাৎ ভিজিট করিনি, এটা কি দেখো নেগেটিভ বাক্য না, অর্থাৎ না বাচক একটা সেন্টেন্স, তো আমরা কি বললাম ইয়েটটা আমরা নেগেটিভ কেসেই ব্যবহার করি। দেখো এখানে কিন্তু যেহেতু না বাচক শব্দ, না বাচক সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের না বাচক বা একটা নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা ইয়েটের ব্যবহার করেছি। তারপর এখানে কি রয়েছে, হি হ্যাজ জাস্ট লেফট, সে জাস্ট এইমাত্র বেরিয়ে গেল, তাহলে এখানেও দেখো এখানে কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে দেখো জাস্ট বলো, তারপর তোমরা ইয়েট বলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অফ লেট, অলরেডি, ওকে। তারপরে ইভেন, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আর বেশি কিছু বলার নেই, জাস্ট আমাদের কিছু ওয়ার্ড মনে রাখতে হচ্ছে, যেরকম ধরো অফ লেট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ইয়েট, অলরেডি, জাস্ট, এই ওয়ার্ডগুলো মনে রাখবো, সো ফার। তার সাথে সাথে আমরা কিন্তু মেন যেটা মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমনই একটা টেন্স যেটা আমাদের পাস্টের সঙ্গে প্রেজেন্টের কানেকশনটা বা সম্পর্কটাকে স্থাপন করে বা রিপ্রেজেন্ট করে, সেটাকে বলছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো আর একটু সহজভাবে যদি আমরা বুঝি, কি কোনো কাজ যেটা পাস্টে স্টার্ট হয়ে পাস্টে শেষ হয়ে যায়নি, বর্তমান পর্যন্ত চলছে বা বর্তমানে এসে কন্টিনিউ হচ্ছে, বর্তমানের একটা পয়েন্ট পর্যন্ত এসে থেমে গেছে বা বর্তমানেও কন্টিনিউ হচ্ছে, এরকম বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, এবার যাবো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পার্টিকুলারলি একদম এক্সক্লুসিভলি আমরা ব্যবহার করি কিসের জন্য, কোনো অ্যাকশন পাস্টে শুরু তো হয়ে গেছে, পাস্টে স্টার্ট হয়েছে বা পাস্টে বিগিন হয়েছে, তারপর বর্তমানেও কন্টিনিউ হচ্ছে, মানে এখানে ধরো রয়েছে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সেও যেটা কন্টিনিউ চলছে, বর্তমানে এসেও যেটা কন্টিনিউ চলছে। যেরকম ফর এক্সাম্পল একটা তোমরা দেখো, যদি বলি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 5 years, আমি 5 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি। ঠিক আছে, 5 বছর ধরে পড়াচ্ছি মানে আজকে যদি
তোমার 2024 সাল হয়, তাহলে আমি কিন্তু তোমার 2024 সাল মানে গত 5 বছর ধরে পড়াচ্ছি। তো আমার কিন্তু এখনও কাজটা কন্টিনিউ চলছে, আগামী দিনেও আমি পড়াবো বা এখন বর্তমানেও আমি পড়াচ্ছি। তো এরকম বোঝানোর জন্য, যেটা অনেক 5 বছর আগেই, দেখো 5 বছর ধরে পড়াচ্ছি মানে কি 5 বছর আগেই শুরু করেছি পড়ানো, এবং এখনও আমি কন্টিনিউ রয়েছি কাজটার মধ্যে, এখনও আমি কন্টিনিউ কাজটা করছি। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাজ দেব, আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা হ্যাভ দেব। আর আমাদের আইটা যদিও সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু আমরা জানি আইয়ের সাথে আমরা হ্যাভের ব্যবহার করি। আর তার সাথে কি দেব? বিন দেব। দেখো কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু আমাদের একটা V4 লাগবে। ঠিক আছে, আর পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে V3 লাগবে। এবার আমরা তাহলে কি করব? আমাদের তো মেন ভার্ব সেন্টেন্সের মধ্যে একটা রয়েছে, তাহলে সেটাকে V4-এ যদি করে দিই তাহলে একটা তো V3 লাগবে। তাহলে কি করছি? বি ভার্বের V3টাকে আমরা এখানে ব্যবহার করছি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস V4 প্লাস ফর বা সিন্স, এই জিনিসটা কিন্তু এখানে নতুন, ফর বা সিন্স। এবার দেখো আমরা ধীরে ধীরে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করব। ফর বা সিন্সের কনসেপ্টটা আমরা করছি, তার আগে আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এবং ইউসেজটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। ওকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা স্ট্রাকচারটা জেনে নিয়েছি, সাবজেক্টের সাথে হ্যাজ অর হ্যাভ, তার সাথে বিন এবং তার সাথে V4 মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তার সাথে আমরা ফর বা সিন্স দেব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো কাজ পাস্টে শুরু হয়ে প্রেজেন্টেও কন্টিনিউ চলছে বা হচ্ছে, এরকম বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। Actions that start in the past but continue up to the present are used in present perfect continuous tense. ওকে, যেটা আমরা এতক্ষণ বললাম সেইটুকুই এখানে নোট করা রয়েছে, এক্সট্রা কিছু কিন্তু নেই। দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা নতুন পয়েন্ট পেয়েছি, ফর বা সিন্সের ব্যবহার আমরা করি। আচ্ছা, ফর বা সিন্স কি শুধুমাত্র আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই করি? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কখনো কখনো আমরা ফরের ব্যবহার করি, আবার কখনো কখনো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ফরের ব্যবহার করি। ঠিক আছে, তো দেখো এখানে একটা কথা বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে তার সাথে ফর অথবা সিন্স থাকবে। ঠিক আছে, কিন্তু এমন নয় যে ফর বা সিন্স কোনো সেন্টেন্সে থাকা মানেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর বা সিন্স কিন্তু আমাদের বিভিন্ন সেন্টেন্সে থাকতে পারে, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রেও থাকতে পারে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা সামটাইমস দেখি ফরের ব্যবহার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মনে রাখবো ফর বা সিন্স শুধুমাত্র যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থাকবে এমন কিন্তু নয়। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফর বা সিন্স থাকবেই, কিন্তু ফর বা সিন্স থাকা মানেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা কিন্তু নয়। দেখো এবার কোথায় ফর দেবো আর কোথায় সিন্স দেবো, ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালোভাবে দেখে নাও। এখানে আমি যতটা সম্ভব পরিষ্কার করে বোঝানোর জন্য তোমাদের এই পিপিটিটা রেডি করেছি। দেখো আশা করছি তোমাদের আজকের পর সিন্স আর ফর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। দেখো সিন্স আমরা কোথায় ব্যবহার করব, প্রথমে সিন্সটা দেখে নিই। সিন্স আমরা ব্যবহার করব কোনো পয়েন্ট অফ টাইম, কোনো স্পেসিফিক বা কোনো পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইমকে যখন আমরা বোঝাতে চাইছি সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। যেরকম কোনো পার্টিকুলার একটা মান্থ, একটা পার্টিকুলার ইয়ার, সেঞ্চুরি, ডেট। দেখো যেরকম কোনো একটা পার্টিকুলার মান্থ, অর্থাৎ আমরা কি বলতে পারি, সিন্স মে। ওকে, আই হ্যাভ বিন টিচিং সিন্স মে, আমি মে মাস থেকে পড়াচ্ছি। বা বলতে পারি আই হ্যাভ বিন টিচিং সিন্স 2020, আমি 2020 থেকে পড়াচ্ছি। বা যদি বলি দিস কাস্টম হ্যাজ বিন কন্টিনিউইং সিন্স 18th সেঞ্চুরি, কোনো একটা পার্টিকুলার সেঞ্চুরি। ঠিক আছে, 18th সেঞ্চুরির থেকে এই প্রথাটা চলে আসছে। তাহলে দেখো এখানে আমরা কোনো একটা পার্টিকুলার সেঞ্চুরিকে যখন বোঝাচ্ছি সেক্ষেত্রে সিন্সের ব্যবহার করছি। কোনো একটা পার্টিকুলার ডেট যদি বলি, যদি এখানে মান্থ বলেছি সিন্স মে, যদি এখানে মান্থ না থাকে থাকতো সিন্স 21st
জানুয়ারি, সেক্ষেত্রে আমরা দেখো সিন্সের ব্যবহার করছি। যদি একটা পার্টিকুলার কোনো ওকেশন বা ফেস্টিভ্যাল থাকে, সিন্স দুর্গাপূজা, সিন্স সরস্বতী পূজা, সিন্স ক্রিসমাস, বা ধরো রয়েছে যে ইট ইজ রেনিং সিন্স 9:30 PM, সিন্স 6:10 AM, 7 o'clock, উইন্টার, সামার, তারপর আই হ্যাভ বিন প্র্যাকটিসিং এক্সারসাইজ, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং যোগা সিন্স চাইল্ডহুড, ঠিক আছে। তারপর মর্নিং, ইভিনিং, সানরাইজ, দেখো প্রত্যেকটাই কিন্তু এক একটা পার্টিকুলার পয়েন্ট, সময়ের একটা একটা পার্টিকুলার পয়েন্ট বা স্পেসিফিক পয়েন্ট। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করি। তাহলে দেখো সিন্স 21st সেঞ্চুরি, সিন্স 18th সেঞ্চুরি, সিন্স মানডে, উইকের যে কোনো একটা দিন, সপ্তাহের কোনো একটা পার্টিকুলার দিনকেও যদি আমরা বোঝাই সিন্স সানডে, সিন্স চাইল্ডহুড ডেজ, সিন্স টিনেজার, সিন্স সামার, ঠিক আছে। এরকম করে আমরা যখন পার্টিকুলার বা স্পেসিফিক করে কোনো একটা সময়কে বুঝিয়ে দিই বা মেনশন করে দিই, সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করি। এবার ফরের ব্যবহার কোথায় করব? ফরের ব্যবহারটা করব আমরা যখন একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানো হচ্ছে। পিরিয়ড অফ টাইম কি, চলো আরও সোজা করে যদি বলি, কোনো একটা ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম আরও যদি একটু সোজা করে বলি, ডিউরেশন অফ টাইম বলতে কোনো একটা লম্বা সময় সীমাকে যখন আমরা বোঝাই বা রেফার করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফরের ব্যবহার করব। কী রকম, ধরো কিছু ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে আমি পড়াশুনো করছি, কিছু দিন ধরে সে পড়াচ্ছে, 3 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, 5 বছর ধরে আমি এখানে বাস করছি, এরকম। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা মানে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ একটা সময় সীমাকে বোঝাচ্ছে, মানে একটা পিরিয়ড, কোনো পয়েন্ট